শুরু করছি। আমরা আজকে যে টপিকটা পড়ব সে টপিকটা হলো সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিছু কিছু জিনিসগুলো 11-12 করেছিস, আমি বলেছিলাম অল্প একটু দেখে রাখবি, তাহলে মোটামুটিভাবে টপিকটা চেনা পড়বে। তো আমরা এতদিন অবধি যেগুলো জেনেছি আহ, সেটা হচ্ছে কন্ডাক্টিং আর ইনসুলেটিং মেটেরিয়াল আমরা জেনেছি। মানে হচ্ছে আমরা যে কোনো কম্পোনেন্ট বা মেটেরিয়াল বলতে আমরা যেটা বুঝতাম সেটা হচ্ছে কন্ডাক্টর এবং ইনসুলেটর। কিন্তু কন্ডাক্টর ইনসুলেটর ছাড়াও অ্যাকর্ডিং টু কন্ডাক্টিভিটি আমরা যে কোনো মেটেরিয়ালকে আরও একটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। আমরা যদি কন্ডাক্টিভিটি অনুসারে কোনো মেটেরিয়ালগুলো বা এলিমেন্টগুলোকে আমরা ক্লাসিফিকেশন করি, দেখবো যার কন্ডাক্টিভিটি হাই তাকে বলা হচ্ছে কন্ডাক্টর, আর যার কন্ডাক্টিভিটি নীল বা জিরো তাকে বলা হচ্ছে ইনসুলেটর। এটা আমরা সবাই জানি। So conducting material like silver, copper, aluminum, they are good conductor for electricity and are characterized by a large electric conductivity and small electric resistivity. As the conductivity is large, so resistivity is small. Just like example is silver, copper, aluminum. But for insulating material এর মধ্যে কি কি পড়ছে? হতে পারে গ্লাস, হতে পারে কোয়ার্টজ, হতে পারে রাবার, হতে পারে। দে আর ক্যারেক্টারাইজড বাই poor electrical conductivity. That's why the resistivity of insulator are very small, very large. So there is another group of material, আরেকটা টাইপের মেটেরিয়াল হয়, which is neither good conductor nor insulator. তার মানে এটা ইনসুলেটর এবং গুড কন্ডাক্টরের মাঝামাঝি কিছু হবে, যাকে আমরা বলছি সেমিকন্ডাক্টর। তাহলে আমরা যেটা আমরা দেখলাম কন্ডাক্টিভিটি অনুসারে যে এলিমেন্টগুলোকে যদি ডিভাইড করি, তাহলে সেক্ষেত্রে দেখবো আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মেটাল, সেমিকন্ডাক্টর, মেটাল, ইনসুলেটর। বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভালো কথা। হচ্ছে আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, মেটাল এবং ইনসুলেটর কি সেটা তোরা প্রত্যেকে জানিস। ইনসুলেটরটা কি হবে? ইনসুলেটর বললাম হচ্ছে যার কন্ডাক্টিভিটি হচ্ছে ইন বিটুইন মেটাল অ্যান্ড ইনসুলেটর, তাকেই বলছে সেমিকন্ডাক্টর। তার মানে কন্ডাক্টিভিটিটা খুব একটা হাইও নয় বা খুব পুয়ারও নয়। সো এই মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা সেটাকে ইনসুলেটর বলতে পারি, যদিও বলা যেতে পারে আহ, আহ, যে অ্যাট রুম টেম্পারেচার এইসব মেটেরিয়ালের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি কনসিডারেবলি লোয়ার দেন দোজ অফ কন্ডাক্টর বাট মাচ হায়ার দেন দ্য ইনসুলেটর। কন্ডাক্টরের থেকে কম হবে বাট ইনসুলেটরের থেকে স্লাইট বেশি হবে। তাহলে এই ইনসুলেটর আমরা যখন সেমিকন্ডাক্টর পড়ছি, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এক্সাম্পল কি কি হতে পারে? আমরা দুখানা নাম আগে জানতাম, যে সেমিকন্ডাক্টরের এক্সাম্পল হলো সিলিকন আর জার্মেনিয়াম। এছাড়াও আরো কিছু কিছু সেমিকন্ডাক্টর রয়েছে যেগুলোর মধ্যে হতে পারে কার্বন। তাহলে আমরা যেটা দেখতে পারি, কার্বন হতে পারে, জার্মেনিয়াম হতে পারে, সিলিকন হতে পারে। ঠিক আছে, কার্বন, জার্মেনিয়াম, সিলিকন বা টিন হতে পারে, লেড হতে পারে। এইগুলো টিনের যেমন ইয়ে ছিল, সিম্বল ছিল এসবি, সরি এসবি বলছি, এস এন ছিল টিনের সিম্বল ছিল এস এন। আর লেড হচ্ছে পিবি। অল দিস আর দ্য গ্রুপ অফ সেমিকন্ডাক্টর। আমরা যদিও এখানে শুধুমাত্র কনসেন্ট্রেট করব অন জার্মেনিয়াম এবং সিলিকন। আমরা শুধুমাত্র কনসেন্ট্রেট করব জার্মেনিয়াম এবং সিলিকন নিয়ে কাজ করব। যে সমস্ত সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো আমরা বানাবো বা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালগুলো ইউজ হবে, সেগুলোর মধ্যে জার্মেনিয়াম এবং সিলিকনগুলোই পড়বে। এছাড়াও কার্বন, টিন বা লেড এইগুলো সেমিকন্ডাক্টরের মধ্যে পড়ে থাকে, সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে। তাহলে আমরা যখন চ্যাপ্টারটা পড়বো, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর, আমরা অ্যাকর্ডিং টু কন্ডাক্টিভিটি আমরা দেখলাম ক্লাসিফিকেশন কি কি করা যায়। তাহলে এবারে কথা হচ্ছে এর কন্ডাক্টিভিটিটা কি হবে বা রেজিস্টিভিটিটা কি হবে। সো বলতে পারি যে রেজিস্টিভিটি অফ ভেরিয়াস সেমিকন্ডাক্টর মেটেরিয়াল lies in the range from 10⁻⁻⁴ to 0.5 ওহম মিটার। আমরা যদি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখি,
তার মানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্টিভিটিটা কি হবে? রেজিস্টিভিটি হবে 10⁻⁴ 10⁻⁴ ওহম মিটার থেকে 0.5 ওহম মিটারের মধ্যে মোটামুটি ভাবে ওহম মিটার বলছি, ওহম মিটারের মধ্যে মোটামুটি ভাবে এর রেজিস্টিভিটি হবে। কন্ডাক্টিভিটি বলছি না, কিন্তু রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি হচ্ছে কন্ডাক্টিভিটির ঠিক উল্টো। কন্ডাক্টিভিটি উল্টো মানে কন্ডাক্টিভিটি কি করে মেজার করবো, যে কতটা কারেন্ট ফ্লো করছে সেটা দিয়ে আমরা কন্ডাক্টিভিটি মেজার করব। বাট রেজিস্টিভিটি বুঝবো কি করে? রেজিস্টিভিটি হচ্ছে রেজিস্ট্যান্স। মানে কি? রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্টটাকে অপোজ করছে। তার মানে যত কম কারেন্ট ফ্লো করবে তার রেজিস্ট্যান্সটা তত বেশি হবে। রেজিস্ট্যান্স বেশি হলে তার রেজিস্টিভিটিটাও হাই হবে। তাই আমরা বললাম যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্টিভিটিটা হচ্ছে, কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্টিভিটি হচ্ছে 10⁻⁻ থেকে 0.5 ওহম মিটার। সেম ভাবে যদি আমরা এইভাবে বলতাম যে আমরা তো রেজিস্টিভিটি অফ কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর, সেটা কত হবে? কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যেটা জানি 10⁻⁻8 হয়, এবং ইনসুলেটরের ক্ষেত্রে 10⁻12 হয়। ইনসুলেটরের ক্ষেত্রে 10⁻12, খেয়াল করে দেখ, ইনসুলেটরের ক্ষেত্রে 10⁻12 ওহম মিটার, আর মেটালের ক্ষেত্রে বা কন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে 10⁻⁸ ওহম মিটার, 10⁻⁸ ওহম মিটার। তাহলে এটা আশা করি বোঝা যাচ্ছে যে মেটাল ইনসুলেটর সেমিকন্ডাক্টরের মধ্যে, মেটাল ইনসুলেটর সেমিকন্ডাক্টরের মধ্যে কার কন্ডাক্টিভিটিটা বেশি হবে। কন্ডাক্টিভিটি যার যত বেশি, অবভিয়াসলি ইনসুলেটরের ক্ষেত্রে বেশি, তার মধ্য দিয়ে তত কম কারেন্ট ফ্লো করবে। এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। আমরা এখানে যেরকম ভাবে ক্লাসিফিকেশন করলাম মেটাল ইনসুলেটর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, এই তিনটে ডিফারেন্সও আসতে পারে। ডিফারেন্স যদি বলে সেক্ষেত্রে প্রথমটা হচ্ছে কার কন্ডাক্টিভিটি হাই বা লো, সেটা একটা অ্যান্সার হতে পারে। কন্ডাক্টিভিটি হাই বা লো, সেই অনুসারে রেজিস্টিভিটিটাও আমরা আরেকটা পয়েন্টে লিখতে পারি যে ইনসুলেটরের রেজিস্টিভিটি সব থেকে বেশি, মেটালের রেজিস্টিভিটি সব থেকে কম, সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি ইন বিটুইন মেটাল অ্যান্ড ইনসুলেটর। আমি তাদের রেঞ্জটাও এখানে লিখে দিয়েছি। সো সেখান থেকেও বলা যায় যে মেটাল, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্টিভিটি কি কি হতে পারে। তো আমরা এটা নিশ্চয়ই জানি যে সেমিকন্ডাক্টর বল, মেটাল বল, ইনসুলেটর বল, সেক্ষেত্রে কিন্তু দুটো ব্যান্ড থাকতো। একটাকে বলা হতো কন্ডাকশন ব্যান্ড, আর একটাকে বলে ভ্যালেন্স ব্যান্ড, তাই তো? একটাকে বলে কন্ডাকশন ব্যান্ড আর একটা ভ্যালেন্স ব্যান্ড। নাম শুনেছিস তো এগুলো, কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড? হ্যাঁ স্যার। এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডটা কি, প্রথমে সেটা জানতে হবে। কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড ব্যাপারটা কি দাঁড়ায়, মানে কি করে ব্যান্ডটা তৈরি হলো। আমরা নামটাই শুনেছি, 11-12 ছিল সেখানে। এবার এই ব্যান্ডটা কত হতে পারে, মানে কি হতে পারে, মানে কিভাবে এই ব্যান্ডটা তৈরি হলো, কি হতে পারে মানে কিভাবে ব্যান্ডটা তৈরি হলো, সেটা আমাদেরকে একটুখানি জানতে হবে। আমরা যখন শুধুমাত্র একটা ইলেকট্রন ইউজ করব, আইসোলেটেড যখন একটা ইলেকট্রন ইউজ করব, সেক্ষেত্রে ইলেকট্রনের যে এনার্জি লেভেল থাকে, অবভিয়াসলি প্রত্যেকটা এনার্জি লেভেল থাকে, পোটেনশিয়াল থাকে, তোরা সেগুলো পড়েছিস। ইলেকট্রনের চার্জ কত হয়? 1.6 × 10⁻⁹ এবং যখন হাইড্রোজেন অ্যাটমের চ্যাপ্টারটা পড়েছিলাম 11-12-এ, সেখানে থেকে তোর এনার্জি লেভেলগুলো, পোটেনশিয়ালগুলো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে বার করেছিলাম। তাহলে এখানে আমরা বলছি যখন একটা সিঙ্গেল ইলেকট্রন, আইসোলেটেড একটা ইলেকট্রন ইউজ করব, তার এই যে এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেলটা হয় ডিসক্রিট এনার্জি লেভেল। এবার যেহেতু ডিসক্রিট এনার্জি লেভেল হবে, সেই জন্য আইসোলেট অ্যাটমগুলোকে, আইসোলেট অ্যাটম যে কোনো ক্ষেত্রে যেহেতু ডিসক্রিট এনার্জি লেভেল হয় এবং একাধিক এনার্জি লেভেল থাকে, প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারের জন্য তাদের এনার্জির ভ্যালুগুলো বাড়তে থাকে এবং দুটো এনার্জি লেভেলের মধ্যে গ্যাপটাও বাড়তে থাকে। কিন্তু কোনো ক্রিস্টাল যখন ইউজ করি, যে কোনো ক্রিস্টাল, ধর আমি যেখানে সিলিকন বা জার্মেনিয়াম হোক না কেন, বা মেটালের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম হোক না কেন, কোনো ক্রিস্টালের ক্ষেত্রে কিন্তু একটা ইলেকট্রন দিয়ে বা একটা অ্যাটম দিয়ে তো ক্রিস্টাল তৈরি হতে পারে না। একটা ক্রিস্টাল মানে সেখানে এন নাম্বারের অ্যাটম থাকবে, তার মানে এন নাম্বারের ইলেকট্রন থাকবে। এটা আশা করি জানিস। অনেকে 11-12 এরকম কিছু স্ট্রাকচার, 3 ডাইমেনশন স্ট্রাকচারও দেখেছিস। 3 ডাইমেনশন স্ট্রাকচারগুলো এরকম ভাবে থাকতো, মনে করে দেখ, এরকম 3 ডাইমেনশন স্ট্রাকচারগুলো থাকতো। এরকম অসংখ্য পর পর ধর 3 ডাইমেনশন স্ট্রাকচার রয়েছে, এটা 3 ডাইমেনশনে বলছি, তাই তো? এরকম ছিল তো। 3 ডাইমেনশন বিভিন্ন রকম স্ট্রাকচার থাকছে, তার মানে প্রত্যেকটা স্ট্রাকচারের ধর কর্নারে হোক বা কোথাও পজিশনে হোক, একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে, একটা সিস্টেমেটিক্যালি অ্যাটমস গুলো থাকে। এবং অবভিয়াসলি একাধিক যখন অ্যাটম থাকবে, তার মানে এন নাম্বার অফ অ্যাটম দিয়ে, এন নাম্বার অফ ইলেকট্রন দিয়ে কোনো একটা ক্রিস্টাল সেটা তৈরি হচ্ছে। তো ব্যাপারটা কি দাঁড়ায়, কিভাবে ব্যান্ডটা তৈরি হচ্ছে?
আমি যদি এরকম ভাবেই ধরে নিই যে কোনো একটা ক্রিস্টালের মধ্যে এন নাম্বারের অ্যাটম রয়েছে, আমি এন নাম্বারের অ্যাটম না ধরে এই ব্যান্ড কি সেটা বোঝানোর জন্য শুধু তার মধ্যে দুটো অ্যাটমকে কনসিডার করছি। ঠিক আছে? সো দুটো আইডেন্টিক্যাল অ্যাটম কনসিডার করছি এবং ওই আইডেন্টিক্যাল যে অ্যাটমগুলো ধরছি। আচ্ছা, ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে বলতে পারবি? ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে? একটু যারা স্যার বাইরের শেলে যে কটা ইলেকট্রন থাকে। একদম বাইরের যে সেলটা থাকে, একদম বাইরের অরবিটে যে কটা ইলেকট্রন থাকবে তাকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে যদি আমি এই দুটো এই ক্রিস্টাল স্ট্রাকচার থেকে দুটো শুধুমাত্র অ্যাটম নিয়ে বোঝানোর জন্য, দুটো অ্যাটম নিয়ে কখনো ক্রিস্টাল তৈরি হয় না, বোঝানোর জন্য করছি। দুটো অ্যাটম নিয়ে মানে এইরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে, ধর দুটো অ্যাটম যদি থাকে, মাঝখানে পজিটিভ, তার চারিপাশে এরকম সেলগুলো রয়েছে, এখানেও একটা পজিটিভ রয়েছে, তার চারিপাশে সেলগুলো এরকম রয়েছে। তার যে কোভ্যালেন্ট তার যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো থাকছে, ভ্যালেন্স ইলেকট্রন মানে সব থেকে আউটার মোস্ট অরবাইটে যে ইলেকট্রন গুলো থাকছে বা আউটার মোস্ট সেলে যে ইলেকট্রন থাকছে তাকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। এই ভ্যালেন্স ইলেকট্রন কথাটা কিন্তু এর পরেও আমরা বিভিন্ন সময় ইউজ করব। তো ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে সব থেকে আউটার মোস্ট অরবাইটে ইলেকট্রনের যে সমস্ত ইলেকট্রন গুলো থাকছে কোনো একটা অ্যাটমে তাকে বলছে হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। সো যে দুটো অ্যাটম কনসিডার করলাম তার যে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, দে আর স্লোলি ব্রট ক্লোজ টু ইচ আদার আনটিল দেয়ার ইলেকট্রন শেল বিং ওভারল্যাপ। যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই দুটো যখন ইলেকট্রন গুলো বা যেহেতু আমরা ক্রিস্টাল স্ট্রাকচার ইউজ করছি সেমিকন্ডাক্টর মেটালের ক্ষেত্রে, এই যে অ্যাটম দুটো তারা খুব কাছাকাছি থাকে, তার ফলে এই যে আউটার মোস্ট অরবাইটে যে সেলগুলো বা সেলগুলো যাই বলিস না কেন, তারা কন্টিনিউয়াসলি কাছে আসতে থাকবে। কেন কাছে আসতে থাকবে সেটা পরে বলবো, সেটা আমরা যখন সেমিকন্ডাক্টর করবো তখন বুঝতে পারবি। তার একটা কারণ আমি সিম্পল বলে দিই, এগুলো মুভ করে একটা সার্টেন টেম্পারেচারে অ্যাটমগুলো বা ইলেকট্রনগুলো মুভ করবে এবং সেগুলো তার ফলে কি হবে, যখন এই সেলগুলো ওভারল্যাপ করছে তার ফলে কি হয়, ইলেকট্রন আয়ন বা ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন হয়। যখন ওভারল্যাপ হয়, সিম্পল ভাব, যদি এই দুটো যখন কাছাকাছি চলে আসছে তাহলে কি হচ্ছে, এই দুটো কাছাকাছি চলে আসার ফলে কি হচ্ছে, এই অরবাইট গুলো বা সেল গুলো একে অপরের সঙ্গে ওভারল্যাপ হচ্ছে। ওভারল্যাপ হলে কি হবে, ইন্টারাকশন হবে। সিম্পল ভেবে দেখ, দুটো ধর এরকম ভাবে কিছু ঘুরছে, দুটো ধর পার্টিকেল ঘুরছে, সেখান থেকে রেডিয়েট হচ্ছে কিছু। যখন রেডিয়েট হতে হতে দুটো পার্টিকেল গুলো কাছাকাছি আসবে তখন যে রেডিয়েশন হচ্ছে তারা কি হবে, একে অপরের সঙ্গে ইন্টারাকশন হবে। ব্যাপারটা অনেকটা সেই রকম। তো যখন ইন্টারাকশন হচ্ছে, ইন্টারাকশনটা কিভাবে হবে, ইলেকট্রন আয়ন ইন্টারাকশন হবে বা ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন হবে। এবং যখন সেটা হবে তখন এই অরবাইট গুলো একে অপরের সঙ্গে ওভারল্যাপ করতে থাকবে। ওভারল্যাপ করার ফলে কি হবে, এর ফলে যেখানে এই যে ইলেকট্রন গুলো যখন ওভারল্যাপ করবে তার ফলে তো প্রত্যেকটা ইলেকট্রনের একটা ডিসক্রিট এনার্জি লেভেল থাকে। ডিসক্রিট এনার্জি লেভেল মানে কি, তখন আমরা এনার্জি লেভেল গুলোকে ড্র করি এইভাবে, এটাকে বলছে ডিসক্রিট এনার্জি লেভেল, প্রত্যেকটাকে একটা এনার্জি লেভেল আইডেন্টিফাই করছে। এবং এই ইন্টারাকশনের ফলে কি হয়, এনার্জি লেভেল গুলো স্প্লিটিং হয়, মানে ডিভাইড হয়ে যায়। এনার্জি লেভেলগুলো স্প্লিটিং হয়। স্প্লিটিং করার ফলে এই এনার্জি লেভেলগুলো, একটা এনার্জি লেভেল স্প্লিট হয়ে গিয়ে দুটো এনার্জি লেভেলে তৈরি হয়। একটা এনার্জি লেভেল স্প্লিট হয়ে গিয়ে দুটো এনার্জি লেভেল তৈরি হবে এবং সেই দুটো এনার্জি লেভেল কি হবে, সেই দুটো এনার্জি লেভেল হবে সেই মানে ইলেকট্রন যখন স্প্লিট হয়ে দুটো এনার্জি লেভেল তৈরি হবে তার ফলে একটা ইলেকট্রন দে মে অকুপাই এনি অফ দ্য টু লেভেল। একটা এনার্জি লেভেল হয় সামান্য হায়ার এনার্জি লেভেল যাকে আমরা ডিফাইন করে থাকি ই প্লাস ডেল ই দিয়ে, আর একটা স্লাইটলি লোয়ার এনার্জি লেভেল হবে তাকে আমরা ডিফাইন করে থাকি ই মাইনাস ডেল ই দিয়ে ডিফাইন করে থাকি। এই ফলে কি হচ্ছে, আমি যদি এটার একটা গ্রাফ প্লট করতাম, দেখা যাচ্ছে যত নাম্বার অফ অ্যাটম বাড়তে থাকছে, এক্স অ্যাক্সিসে যদি নাম্বার অফ অ্যাটমটাকে আমরা ডিফাইন করি, বা নাম্বার অফ অ্যাটম না বলে এক্স অ্যাক্সিসে আমরা ডিফাইন করছি হচ্ছে ইন্টার অ্যাটমিক স্পেসিং। ইন্টার অ্যাটমিক স্পেসিং মানে দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্স কত সেটাকে বলে ইন্টার অ্যাটমিক স্পেসিং। দেখা যাচ্ছে প্রথমে ধর একটা ব্যান্ড, তারপরে স্প্লিট হয়ে গিয়ে কি হলো, দুটো ব্যান্ড। এবারে এই দুটো ব্যান্ড যদি আবার দুটো ব্যান্ড মানে এগুলো হচ্ছে একটা ব্যান্ড বলছি, এটা একটা এনার্জি লেভেল, সেটা স্প্লিট হয়ে গিয়ে দুটো এনার্জি লেভেল পেলাম। এইভাবে তো কন্টিনিউয়াসলি একটা অরবাইট আরেকটা অরবাইটের সঙ্গে ওভারল্যাপ হচ্ছে, তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, একটা এনার্জি লেভেল গুলো ডিফারেন্ট এনার্জি লেভেলে স্প্লিটিং হচ্ছে। তার ফলে এই দুটো যদি আবার ভাঙে সেখান থেকে এরকম পাচ্ছি। দেখ তো এখানে কতগুলো তাহলে এনার্জি লেভেল পাওয়া যাচ্ছে, আমি আর এরপর আর আঁকা সম্ভব না, কোনো একটা পজিশনে গিয়ে এরকম ভাবে আমরা এনার্জি
পরপর পেতে পারি? এই যে অনেকগুলো এনার্জি লেভেল যদি ক্লোজলি সিচুয়েটেড থাকে, তখন তাদেরকে বলা হচ্ছে ব্যান্ড। অনেকগুলো এনার্জি লেভেল যদি ক্লোজলি সিচুয়েটেড থাকে তখন তাদেরকে একসঙ্গে বলা হচ্ছে এনার্জি ব্যান্ড। এই এনার্জি ব্যান্ডের উইথ কত হবে সেটা ডিপেন্ড করছে, যে কতবার এখানে বা কতটা স্প্লিটিং হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। তাহলে আশা করি কারোর মনে কোশ্চেন থাকলে কিছু কোশ্চেন করতে পারিস। এইটা হচ্ছে কিভাবে একটা ব্যান্ড ফরমেশন হচ্ছে, কিভাবে একটা ব্যান্ড তৈরি হচ্ছে, সেটা হচ্ছে তোর এখানে ডিফাইন করা হচ্ছে। এবং যেটা বলা হয় যে যত ইন্টার অ্যাটমিক স্পেসিং, মানে দুটো অ্যাটমের মধ্যে গ্যাপটা যত বেশি হবে তত কি হবে, ইন্টারাকশন কম হবে। সিম্পল কনসেপ্টে ভাব, দুটো অ্যাটমের মধ্যে যত গ্যাপ বেশি হচ্ছে তাহলে কি হবে, এই আউটার মোস্ট অরবাইট গুলো যখন ঘুরবে তাদের মধ্যে যে ইন্টারাকশনটা কম হবে। ইন্টারাকশন কম হলে কি হবে বলতো, এনার্জি লেভেল গুলো স্প্লিটিং হবে না। এনার্জি লেভেল গুলো যদি স্প্লিটিং না হয় তাহলে ব্যান্ড ফর্মেশন হবে না। আশা করি বোঝা গেল। তার ফলে কি দাঁড়াচ্ছে, একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা গ্রাফ আছে, যে গ্রাফটাতে এইভাবে বলা হচ্ছে যে অ্যালং এক্স অ্যাক্সিস ইন্টার অ্যাটমিক স্পেসিং ডিফাইন করে, অ্যালং ওয়াই অ্যাক্সিস এনার্জি লেভেল ডিফাইন করছে। যত ডিস্টেন্স, ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স কম হবে তত এনার্জি লেভেলগুলো বেশি স্প্লিটিং হবে। যত ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স বাড়তে থাকে তত এনার্জি লেভেলগুলো স্প্লিটিং কম হবে, কারণ সেখানে ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন বা ইলেকট্রন আর ইন্টারাকশন কম হবে। তাই সেই গ্রাফটাকে ভীষণ ওয়েল নোন গ্রাফটা হচ্ছে এইভাবে ডিফাইন করা হয়। খেয়াল করে দেখ, এইদিকে ইন্টারঅ্যাটমিক স্পেসিং কম, তার জন্য দেখ স্প্লিটিং বেশি হয়ে অনেকগুলো এনার্জি লেভেল তৈরি হচ্ছে। যত ইন্টারঅ্যাটমিক স্পেসিং বাড়ছে তত কি হচ্ছে, দেখ তো স্প্লিটিং কম হচ্ছে, তার ফলে এনার্জি স্প্লিটিং কম হওয়ার জন্য ব্যান্ডটাও আস্তে আস্তে সরু হচ্ছে। বোঝা গেল কি বলা হলো, কিভাবে ব্যান্ডটা ফরমেশন হচ্ছে? হুম, স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ স্যার। বল বল। বলছি স্যার, এখানে যখন স্প্লিটিংটা হচ্ছে এনার্জি লেভেলসে, তো তখন ইলেকট্রনস এর কি মানে পজিশন হচ্ছে? পজিশন মানে? মানে আমি বলতে চাইছি যখন ইলেকট্রন আয়ন বা ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন হলো, এনার্জি লেভেলে স্প্লিটিংটা হলো, তো তখন ইলেকট্রনটা কি হচ্ছে, ভ্যানিশ বা না ভ্যালেন্স ইলেকট্রন ইলেকট্রনটা? কখনো ভ্যানিশ হয় না, ইলেকট্রন কখনো ভেঙে যায় না। বোঝা গেল কি বললাম? হ্যাঁ কখনো স্যার। ইলেকট্রন ভ্যানিশ হয় না, ইলেকট্রন ভেঙে যায় না। ইলেকট্রন কি হবে, একটা একটার সঙ্গে ইন্টারাকশনটা জাস্ট হবে, এবং ইন্টারাকশন হওয়ার ফলে কি হবে, বাইরের যে আউটার মোস্ট কোভালেন্ট বন্ডগুলো থাকে, কোভালেন্ট বন্ডগুলো ভেঙে যেতে পারে। তার ফলে ইলেকট্রন হতে পারে যে কোনো একটা পজিশনে ইলেকট্রন রয়েছে, সেটা সেই পজিশন থেকে বেরিয়ে গিয়ে অন্য পজিশনে চলে গেল, বাট কখনো ইলেকট্রন ভেঙে যেতে যায় না। ভাবছি যে আমি বলছি এখানে এনার্জি লেভেলটা স্প্লিটিং করছে, ভুল করেও কেউ এটা বলবি না ইলেকট্রনটা ভেঙে দুখানা হয়ে যাচ্ছে, কোনোদিন পসিবল নয়। ইলেকট্রন কখনো ভাঙে না, ঠিক আছে, বা ইলেকট্রন ভ্যানিশও হয়ে যায় না। নিউট্রালাইজড হওয়া আলাদা, ভ্যানিশ হওয়া আলাদা, কখনো ইলেকট্রন ভ্যানিশ হতে পারে না। তো ইলেকট্রন কি হচ্ছে, কোভালেন্ট বন্ড ভেঙে গিয়ে দেখা গেল অন্য কোভালেন্ট বন্ডে চলে গেল, বা দেখা গেল অন্য কোনো কি বলবো, অন্য কোনো পজিটিভ চার্জের সঙ্গে সেটা নিউট্রালাইজড হচ্ছে, বাট কখনো ভ্যানিশ হচ্ছে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর কিছু নেই? আচ্ছা, তো কি দাঁড়াচ্ছে, তোরা নিশ্চয়ই ছোটবেলায় একটা পড়েছিলি যে ইলেকট্রনের আউটার মোস্ট অরবাইট গুলোকে ওই যে 1s1 2s2 এরকম অনেকগুলো পড়েছিলি না, 1s1 2s2 2p6 3s2, হ্যাঁ স্যার। এরকম অনেকগুলো ইলেকট্রনিক কনফিগারেশন গুলো পড়েছিলি। সেক্ষেত্রে সবসময়ের জন্য কি চেষ্টা হতো ভেবে দেখ, যে আউটার মোস্ট অরবাইটে 8টা করে ইলেকট্রন থাকতে হবে, এগুলো পড়ে এসেছিস প্রত্যেকে। এবং আমরা ছোটবেলায় কেমিস্ট্রি পড়তে গিয়ে এরকম ভাঙতাম, 1s2 2s2 এই সমস্ত প্রচুরভাবে ভাঙতাম, সেই কনফিগারেশন করেও দেখা যায়। আমি অত কেমিস্ট্রির মধ্যে যাচ্ছি না, কারণ আমার অত কেমিস্ট্রি নিয়ে কাজ নেই, আমি সেমিকন্ডাক্টর পড়াচ্ছি। বিশেষ করে তোদের ক্ষেত্রে কাজ নেই, তোদের খুব অল্প অল্প স্বল্পই আছে। এটা অন্য কিছু অনার্স হলে সেক্ষেত্রে পড়ানো যেত, তো সেইভাবেও এক্সপ্লেন করা যায়। কিন্তু আমি এখানে বলি, এই যে আমি তো বললাম ব্যান্ড কিভাবে ফরম্যাট করছে, সেটা ফর্ম করছে সেটা বললাম, কিন্তু এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এটা কিভাবে হচ্ছে, এইভাবে যখন ওভারল্যাপ করছে তার ফলে যে হাইয়েস্ট এনার্জি লেভেলটা পাচ্ছি সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে ডিউ টু ভ্যালেন্স ইলেকট্রন।
এবং নেক্সট হাইয়েস্ট যে এনার্জি লেভেলটা পাচ্ছি, নেক্সট হাইয়েস্ট যে এনার্জি লেভেলটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে, নেক্সট হাইয়েস্ট যেটা এনার্জি লেভেলটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে আমরা পাচ্ছি, সাপোজ এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা হলো কন্ডাকশন ব্যান্ড। বোঝা গেল? একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। নেক্সট হাইয়েস্ট যে এনার্জি লেভেলটা তাকে বলছি আমরা কন্ডাকশন ব্যান্ড, এবং এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে যে গ্যাপটা থাকছে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি এনার্জি গ্যাপ। এবারে বলতে পারিস তুই যে ভ্যালেন্স ব্যান্ড হলো, কন্ডাকশন ব্যান্ড কি করে হলো, তাই না? ভ্যালেন্স ব্যান্ড হলো, কন্ডাকশন ব্যান্ডটা তাহলে কি করে হলো, কি ফর্ম, কিভাবে সে ডিসক্রিট এনার্জি লেভেলটা তৈরি করলো? আমি যেটা বলতে গিয়েও বললাম না, সেটা হচ্ছে আমরা ইলেকট্রনের কনফিগারেশন গুলো যখন দেখি তখন তো হচ্ছে 1s1 2, ধর কোনো একটা ইলেকট্রনের কোনো একটা এলিমেন্টের, ধর সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 14, এটা মনে হয় অনেকের মনে আছে। 14টাকে যদি ভাঙি তাহলে কিভাবে দাঁড়ায়? 14টাকে যদি ভাঙি সেক্ষেত্রে দেখ দাঁড়ায় এরকম, ফর্মটা দাঁড়ায় 1s1, 2s, ফর্মটা হচ্ছে 1s1, তারপর 2s2 মনে হয়, হ্যাঁ 2s2, 2p6। স্যার এনই 3s2 3p2 হবে না? হুম, কি? ওটা হ্যালো, 3s2। তোর নেটওয়ার্ক প্রবলেম করছে। ও বলছি যে সাউন্ড আসছে না। স্যার হুম, বলছি স্যার, আমার কারেন্ট চলে গেছে, আমি মোবাইল থেকে মোবাইল আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, আপনার ভয়েস আসছে। সে কি প্রবলেম? এরকম তো প্রবলেম হওয়ার কথা না। আমি আপনার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটও পোস্ট করেছি, মানে বুঝতে পারছি না কিভাবে এটা কি। তুই একবার লেফট করে আবার অন হতো, হুম লেফট করে একবার অন হয়, আবার হয়ে দেখ কি হয়। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে সিলিকনের হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 14, সেটাকে যদি আমি ভাঙি তাহলে কি দাঁড়ায়? দেখ 1s1, 2s2, 2p6, 3s2, তারপরে পড়ে থাকে 3p2। এটা কে বুঝিস না? স্যার 1:2 2:2 হবে না? সরি 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 সরি, 1s1 বলছি, 1s1 তো পসিবল না, 1s2। গুড, ভালো মনে আছে। যাই হোক, এটা কে বুঝিস না বলতো? তার মানে সবাই বুঝিস। আমরা যেটা বললাম যে ফার্স্ট হাইয়েস্ট এনার্জি লেভেল ইজ কল ভ্যালেন্স ব্যান্ড, এটা আমি বললাম তো। সেকেন্ড হাইয়েস্ট এনার্জি লেভেল ইজ কল কন্ডাকশন ব্যান্ড। আমরা যখন ফার্স্ট এনার্জি ব্যান্ডটা ডিফাইন করছি, দ্যাট ইজ ডিউ টু 3s2 অ্যান্ড 3p2। ঠিক আছে, এই 3s2 3p2 ইলেকট্রন কনফিগারেশনের জন্য হচ্ছে ফার্স্ট এনার্জি ব্যান্ডটা, যেটা হচ্ছে আমরা বললাম যে ভ্যালেন্স ব্যান্ড। তারপরেরটা মানে 6n স্টেট এবং 2n ইলেকট্রন, 6n স্টেট এবং 2n ইলেকট্রন, তারপরেরটার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে তোর সেকেন্ড এনার্জি লেভেলটা হচ্ছে। ঠিক আছে, এই দুটোর জন্য ধর সেকেন্ড এনার্জি লেভেলটা হচ্ছে। এইভাবে আমাদের যত নাম্বার অফ ইলেকট্রন বেশি হবে আমরা ততগুলো এনার্জি লেভেলে ডিভাইড করতে পারবো। যদিও আমার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তোদের গ্র্যাজুয়েশন লেভেলে শুধুমাত্র কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডটা জানলেই এনাফ, বাট ইলেকট্রন কিন্তু যখন এই অরবাইটগুলো রোটেট করছে সেই সময় যখন ইন্টারাকশন হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন বা ইলেকট্রন আয়ন, শুধুমাত্র ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড নয়, এই ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডগুলো আবার ডিফারেন্ট এনার্জি ব্যান্ডে স্প্লিটিং হয়। বাট আমাদের সেটা জানার কোনো দরকার নেই, আমাদের শুধুমাত্র এটা জানলেই হবে যে এনার্জি ব্যান্ডগুলো স্প্লিটিং হচ্ছে, এনার্জি লেভেলগুলো স্প্লিটিং হচ্ছে, সেইগুলো যখন খুব ক্লোজলি সিচুয়েটেড হচ্ছে এনার্জি লেভেলগুলো তখন একটা ব্যান্ড ফর্ম করছে। হাইয়েস্ট যে এনার্জি লেভেল তাকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এবং নেক্সট হাইয়েস্ট যে এনার্জি লেভেল তাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ইন বিটুইন দ্য গ্যাপ, এই দুটোর মাঝখানে যে গ্যাপটা তাকে বলা হচ্ছে কন্ডাকশন ফরবিডেন এনার্জি গ্যাপ বা এনার্জি গ্যাপ। এটা আমি বোঝালাম, এটা হয়তো কখনো কেউ কোশ্চেন করবে না, মানে কোশ্চেন আসবে না এক্সামে, বাট আমাদের জেনে রাখতে হবে যে কেন ব্যান্ডটা কি সেটা আমাদের তো জানতে হবে। কারণ এই ব্যান্ড না জানলে তুই বুঝ কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড ওই অনেকটা মুখস্থ করার মতো ব্যাপার হয়ে যাবে, যে আমি মুখস্থ করলাম শুধুমাত্র জেনে নিলাম ব্যাস।
কিন্তু আমাদেরকে এটা দেখতে হবে যে মেটাল, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর এই তিনটের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড বা ফরবিডেন এনার্জি গ্যাপটার কি পার্থক্য থাকে। আমি এটার জন্য একটা ছবি আঁকবো যে ওপরে কন্ডাকশন ব্যান্ড থাকবে, নিচে ভ্যালেন্স ব্যান্ড থাকবে, মাঝখানে থাকবে এনার্জি গ্যাপটা। সবসময় মাথায় রাখবি মেটালের ক্ষেত্রে ইলেকট্রনগুলো বা মেটালের ক্ষেত্রে বলতে পারি অ্যাটমগুলো খুব ক্লোজলি সিচুয়েটেড থাকে। মেটালের ক্ষেত্রে অ্যাটমগুলো খুব ক্লোজলি সিচুয়েটেড থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় যে কন্ডাকশন বা ভ্যালেন্স ব্যান্ড ফর্ম করছে তাদের মাঝখানের এনার্জি গ্যাপটা খুব কম থাকে বা থাকে না। তাই মেটালের ক্ষেত্রে যেটা বলা যায় যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড আইদার একে অপরকে টাচ করে থাকবে অর একটা আরেকটার সঙ্গে ওভারল্যাপ হবে। সো মেটালের ক্ষেত্রে যদি আমি আঁকতে পারি তাহলে এইরকম ভাবে আঁকা যায় যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড আইদার একে অপরকে টাচ করে থাকবে বা একটা একটার সঙ্গে ওভারল্যাপ করবে। সো মেটালের ক্ষেত্রে কন্ডাকশনটা তার জন্য অনেক বেশি হয়, কারণ ইলেকট্রন কি হয় ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ট্রান্সফার হয়, ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনটা ট্রান্সফার হবে, ঠিক আছে। এবং যদি গ্যাপটা কম থাকে তাহলে নিশ্চয়ই খুব সহজে ইলেকট্রনটা ট্রান্সফার হতে হবে। ইনসুলেটরের ক্ষেত্রে কি দেখা যায়, ইনসুলেটরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে ফরবিডেন গ্যাপটা অনেক বেশি হয়। ফরবিডেন গ্যাপটা মোটামুটিভাবে 5 ইলেকট্রোভোল্টের থেকে বেশি হয়। আমি যদি এরকম আঁকি, দিস ইজ কন্ডাকশন ব্যান্ড, দিস ইজ ভ্যালেন্স ব্যান্ড, তাহলে এই যে এনার্জি গ্যাপ যাকে আমরা ইজি দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেটা 5 ইলেকট্রোভোল্টের থেকে বেশি হবে। এবং গ্যাপটা যত বেশি হবে তত কম পরিমাণ ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে, তত কম পরিমাণ ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে। যেহেতু এর গ্যাপটা অনেক বেশি, বলতে পারি অলমোস্ট কোনো ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। তার ফলে ইনসুলেটরের ক্ষেত্রে কোনো রকমের কারেন্ট ফ্লো করে না এবং এর কন্ডাক্টিভিটি 0 হয়। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি কীরকম হবে, আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি মোটামুটি ভাবে আমি যদি রেঞ্জটা বলতে পারি, আমি ধরে নিচ্ছি রেঞ্জটা এইরকম লেভেলের হয়। ধর কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এবং এই রেঞ্জটা হবে মোটামুটি ভাবে আপ টু 1.1 আর 1.2 ইভি অব্দি। আমি রাফলি 1 ইভি লিখে দিলাম। তো এনার্জি গ্যাপটা 1 ইভি বা 1.1 1.2 ইভি অব্দি হতে পারে। তার ফলে খুব বেশি পরিমাণ ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে না যেতে পারলেও কিছু পরিমাণ ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। তার জন্য এর কন্ডাক্টিভিটিটা হচ্ছে ইন বিটুইন মেটাল অ্যান্ড ইনসুলেটর। তাহলে এটা তো সিম্পল কনসেপ্টেই, যা যদি গ্যাপটা খুব বেশি হয়, যদি গ্যাপটা খুব বেশি হয় তাহলে অবভিয়াসলি ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না। গ্যাপটা কম হলে বা গ্যাপটা যদি না থাকে তাহলে খুব সহজে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে। এবং যত বেশি পরিমাণ ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে তত বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তাহলে এই তিনটে ডায়াগ্রাম থেকে এবং তাদের মধ্যে ব্যান্ড গ্যাপ বা এনার্জি গ্যাপের ভ্যালুটা দেখে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি যে তিনটের মধ্যে কার কার ক্ষেত্রে বেশি ইলেকট্রন ফ্লো করছে বা বেশি কারেন্ট ফ্লো করছে, কার ক্ষেত্রে কম কারেন্ট ফ্লো করছে, কার ক্ষেত্রে কেন কন্ডাক্টিভিটি বেশি বা কেন কন্ডাক্টিভিটি কম। এটা যেটা আমরা এতক্ষণ ধরে বললাম সেটা হচ্ছে মেটাল, ইনসুলেটর আর সেমিকন্ডাক্টরের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি। আরো যদি অনেক ডিফারেন্স আছে, আমি খুব বেসিক ডিফারেন্স গুলো এখানে আমি বললাম। কোনো অসুবিধা এখানে কারোর কোনো কোশ্চেন থাকলে বল। এবারে আমরা ঢুকে যাচ্ছি পুরোপুরি আমাদের যে টপিক রয়েছে সেই টপিকের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। যদিও এটাও একটা কোশ্চেন, মেটাল, ইনসুলেটর, সেমিকন্ডাক্টরের ডিফারেন্স আসে। আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে পুরোপুরি সেমিকন্ডাক্টর। আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো পুরোপুরি সেমিকন্ডাক্টর। এই যে ছেলেটা বেরোলো, কি যেন নাম, সৌভিক, ঢুকেছিস? সৌভিক আছিস? হ্যাঁ স্যার, আমার ওই চলে এসেছে কারেন্ট, আমি আবার পিসি থেকে চলে এসেছি। ওকে। তো দেখ, আমরা যেটা বললাম যেটা হচ্ছে আমরা আজকে যেটা পড়বো চ্যাপ্টারটা সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তার মানে সেমিকন্ডাক্টর যখন পড়ছি আমরা প্রথমে দেখি যে সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন কি, যদি এটা আমাকে আবার আঁকতে হবে, ঠিক আছে আমি এটা লিখেই দিই আপাতত। তো সেমিকন্ডাক্টর যখন পড়বো সেক্ষেত্রে সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশনে আমি প্রথমে যাই। সেমিকন্ডাক্টরকে কত ভাগে ভাগ করা যায় প্রত্যেকে হয়তো জানি সেটা, যে আমরা সেমিকন্ডাক্টরকে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আবার আমরা বলতে পারি পিওর সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, আরেকটা হলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা থাকছে তাকে আবার আমরা অ্যাকর্ডিং টু ডোপিং দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে
এন টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। এইগুলো আশা করি প্রত্যেকে শুনেছিস বা পড়েছিস আগে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা পিওর সেমিকন্ডাক্টর যেটা বলছি, প্রথমে আমরা সেটা বোঝাবো এবং কি করে ফর্ম করছে সেটা আমাদের আগে জানতে হবে। আমরা যেটা করলাম সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর আমরা বার করছি। যেটা বার করছি সেটা কি হবে, যেখানে ডিউ টু থার্মাল এক্সাইটেশন, আমরা এতক্ষণ ধরে ভ্যালেন্স ব্যান্ড নিয়ে অনেক গল্প শুনলাম, সেই ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে সেটা কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, যার ফলে সেই সেমিকন্ডাক্টরটা একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে কাজ করছে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা পিওর সেমিকন্ডাক্টর মানে কি, সেখানে বাইরে থেকে কোনো ডোপ করা হচ্ছে না, বাইরে থেকে কিছু মেশানো হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের এক্সাম্পল হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম। এবার এই সিলিকন এবং জার্মেনিয়ামটা কি করে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করছে সেটা আমরা একটুখানি দেখব। সিলিকন এবং জার্মেনিয়াম দুটোই কিন্তু ক্রিস্টালাইন ফর্মে পাওয়া যায়, মানে ক্রিস্টাল স্ট্রাকচার হিসেবে পাওয়া যায়। ঠিক আছে, দুটোই হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার হিসেবে পাওয়া যায়। আমি যদি সিলিকন বা যেটা সিলিকনটা এখানে লেখাও ছিল, সেখানে হয়তো দেখেছিস লাস্টের যে এসপি এসপি যেটা ছিল সেখানে দুটো দুটো করে টোটাল 4টে ইলেকট্রন ছিল। সিলিকন বা জার্মেনিয়াম দুটোর ক্ষেত্রেই যদি আমি ভাঙি, আমি যদি এটা জার্মেনিয়ামও করতাম, জার্মেনিয়ামের আউটার মোস্ট অরবাইটে কতগুলো ইলেকট্রন রয়েছে, জার্মেনিয়ামের আউটার মোস্ট অরবাইটে 32 ইলেকট্রন রয়েছে। সেখানেও লাস্ট অরবাইট যেটা, সেটা হচ্ছে 4s2 এবং 4p2 আসতো, 4s2 এবং 4p2 আসতো। তার ফলে ওখানেও দেখ আউটার মোস্ট অরবাইটে 4টে করে ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি যে সিলিকন এবং জার্মেনিয়াম দুটোর ক্ষেত্রেই আউটার মোস্ট অরবাইটে সবচেয়ে বাইরের যে কক্ষপথ রয়েছে সেখানে 4টে করে ইলেকট্রন রয়েছে। যেহেতু আউটার মোস্ট অরবাইটে 4টে করে ইলেকট্রন রয়েছে, তাই একে বলা হয় টেট্রাভ্যালেন্ট অ্যাটম। মনে থাকবে, তাই একে বলে টেট্রাভ্যালেন্ট অ্যাটম। শুধু সিলিকন জার্মেনিয়াম নয়, এখানে কার্বন, টিন এবং লেড যা যা পড়লাম প্রত্যেকটা হচ্ছে টেট্রাভ্যালেন্ট অ্যাটম। তার মানে এদের প্রত্যেকের আউটার মোস্ট অরবাইটে 4টে করে ইলেকট্রন রয়েছে। এবারে কি চেষ্টা করে প্রত্যেকটা অ্যাটমগুলো, কি চেষ্টা করবে, 4টে করে যদি আউটার মোস্ট অরবাইটে ইলেকট্রন থাকে, তারা সবসময়ের জন্য চেষ্টা করবে স্টেবিলিটি ফর্ম পাওয়ার জন্য 8টা ইলেকট্রন তৈরি করার চেষ্টা করবে। কিন্তু একটা সিলিকন বা জার্মেনিয়ামের আউটার মোস্ট অরবাইটে যদি 4টে থাকে, তারা কি করে 8টা ফর্ম করবে, তারা তার নেইবার যে সিলিকন বা জার্মেনিয়াম রয়েছে তার সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। কোভ্যালেন্ট বন্ড তৈরি করে তারা কি করবে, আউটার মোস্ট অরবাইটে 8টা ইলেকট্রন হবে ডিউ টু শেয়ারিং এর পরে। আমি একটা ছবি আঁকার চেষ্টা করি সিলিকন বা জার্মেনিয়ামের ক্ষেত্রে, দেখি কি হয়। আমি ধরে নিচ্ছি যে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা সিলিকন অ্যাটম, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা সিলিকন অ্যাটম। ঠিক আছে, আমি কি বললাম, এই প্রত্যেকটা সিলিকনের আউটার মোস্ট অরবাইটে 4টে করে ইলেকট্রন রয়েছে। আমি এই যে এই ডটগুলোকে সিলিকনের আউটার মোস্ট অরবাইটের ইলেকট্রন হিসেবে আমি কনফিগার করছি। তাহলে নিশ্চয়ই এটা বোঝা যাচ্ছে যে এইভাবে প্রত্যেকটা সিলিকন যে এঁকেছি তাদেরও আউটার মোস্ট অরবাইটে 4টে করে ইলেকট্রন রয়েছে, তাদেরও আউটার মোস্ট অরবাইটে 4টে করে ইলেকট্রন রয়েছে। প্রত্যেকটা সিলিকন তাদের আউটার মোস্ট অরবাইটে যেহেতু 4টে করে ফর্ম রয়েছে, সো ইচ অ্যাটম ফর্মস 4 কোভ্যালেন্ট বন্ড উইথ 4 নিয়ারেস্ট নেইবারিং অ্যাটম বাই শেয়ারিং অফ ভ্যালেন্স ইলেকট্রন উইথ অপোজিট স্পিন। কি করে হবে, আমি একদম মাঝখানে সিলিকনটা নিয়ে কাজ করি, ধর এখানে একটা সিলিকন রয়েছে, পুরোটা রাখতে পারছি না। এই সিলিকনের আউটার মোস্ট অরবাইটে যে 4টে ইলেকট্রন রয়েছে, এই সিলিকনটা তার নিয়ারেস্ট যে সিলিকন গুলো রয়েছে, এর নিয়ারেস্ট সিলিকন কোনটা, এই 4টে পড়বে। তাদেরও যে আউটার মোস্ট অরবাইটে 4টে করে ইলেকট্রন রয়েছে, তার মধ্যে থেকে একটা ইলেকট্রনকে নিয়ে শেয়ারিং করে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। কিভাবে, তাহলে ছবিটা আমরা এইভাবে আঁকতে পারি। দেখ, প্রথমে ওপরে সিলিকন থেকে একটা শেয়ারিং হলো, এখানে সিলিকন থেকে একটা শেয়ারিং হবে, এইভাবে প্রত্যেকটা সিলিকন থেকে একটা করে ইলেকট্রন নিয়ে সেটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে। তাহলে দেখ এই মাঝখানে সিলিকনটা যেটা আঁকছিলাম, তার দেখ আউটার মোস্ট অরবাইটে যে 4টে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনটা সিলিকনটা তার যে নিয়ারেস্ট যে সিলিকন রয়েছে তাদের প্রত্যেকের থেকে একটা করে ইলেকট্রন শেয়ারিং করে টোটাল 8টা ইলেকট্রন ফর্ম করলো। আমি যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা ইলেকট্রন, প্রত্যেকটা অ্যাটম কি চায়, তাদের নিয়ারেস্ট যে তাদের আউটার মোস্ট অরবাইটে 8টা করে যাতে ইলেকট্রন থাকে, তাহলে সেটা হয়ে গেল 8টা করে ইলেকট্রন ফর্ম করলো। এইভাবে শুধু তো এই সিলিকনটা নয়, যতগুলো সিলিকন রয়েছে প্রত্যেকটা সিলিকন কি করবে, তাদের নিয়ারেস্ট যে সিলিকন রয়েছে তাদের থেকে একটা করে ইলেকট্রন শেয়ারিং করে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে। এই কোভ্যালেন্ট
বন্ড যেহেতু ফর্ম করছে, তার ফলে এক্ষেত্রে বলতে পারি যে অ্যাটমসটা স্টেবল রয়েছে। বোঝা গেল কি হচ্ছে ব্যাপারটা, কিভাবে কোভালেন্ট বন্ড ফর্ম করছে। সিলিকনের স্ট্রাকচার বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পড়েছিস হয়তো হ্যাঁ আগে, স্যার। ডিটেলসে পড়িসনি, এবার পড়েছিস। এইবারে একটা কথা বলি, তোরা হয়তো এটাও পড়েছিস যে কখনো কোনো মেটাল বল বা ইনসুলেটর, সেমিকন্ডাক্টর বল, যাই বল না কেন, তার মধ্যে দিয়ে যখন ইলেকট্রন মুভ করে, ফ্রিলি ইলেকট্রনটা যখন মুভ করে বা ফ্রি ইলেকট্রন যখন মুভ করে, তার ফলে কি হয়, তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে, তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে। এবং এটাও হয়তো শুনেছিস, ইলেকট্রন যে ডিরেকশনে ফ্লো করে, কারেন্ট তার ঠিক অপোজিট ডিরেকশনে ফ্লো করে। অবভিয়াসলি এই জিনিসগুলো এবারে দেখ, এই যে এখানে যে সিলিকনের একটা ছোট্ট পার্ট আঁকা রয়েছে বা স্ট্রাকচার আঁকা রয়েছে, এই সিলিকনটা 0 কেলভিনে, ভালো করে শুনে রাখ এটা কি বলছি, 0 কেলভিনে, 0 কেলভিনে এই সিলিকনটা কি হবে, একটা ইনসুলেটরের মতো কাজ করবে। কারণ 0 কেলভিনে এখানে কোনো রকমের ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবেল থাকে না। কেন থাকে না? আমরা যদি বাইরে থেকে টেম্পারেচার দিই বা পোটেনশিয়াল দিই, তার ফলে এখানে ফ্রি ইলেকট্রনটা তৈরি হবে। কি করে তৈরি হবে সেটা আমি দেখছি, তখনই বুঝে যাবি যে 0 কেলভিনে কেন ইনসুলেটর একটা সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে না, ইনসুলেটর হিসেবে কাজ করে, সেটা এখন দেখবি। আমি যদি বলি যে এই যে স্ট্রাকচারটা আঁকা রয়েছে, এখানে এই ক্রিস্টাল স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যাট রুম টেম্পারেচার, যেটাকে আমরা রুম টেম্পারেচারকে জেনারেলি ধরে নিই 27 ডিগ্রি সেন্টিগ্রেড, যাকে কেলভিনে কনভার্ট করলে হয় হচ্ছে 27 প্লাস 273। সবাই জানি সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিতে গেলে 273, 273 দিয়ে যোগ করতে হয়। তাহলে রুম টেম্পারেচার বা 300 কেলভিনে, রুম টেম্পারেচার অর 300 কেলভিনে কি হয়, কিছু পরিমাণ ইলেকট্রন যেগুলো সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি অ্যাকুয়ার করে, অর্জন করে, কোথা থেকে, ফ্রম দ্য থার্মাল অ্যাজিটেশন, ফ্রম দ্য থার্মাল এক্সাইটেশন অর ফ্রম দ্য ব্রেকডাউন অফ দ্য কোভ্যালেন্ট বন্ড। কিভাবে হয়, এই যে রুম টেম্পারেচারে যখন 300 কেলভিন থাকছে, সেই সময় কিছু পরিমাণ কোভ্যালেন্ট বন্ডের ব্রেকডাউন হয়। আমি ধরে নিলাম এই যে কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন হচ্ছে, আমি এটা ধরলাম, আরেকটা আমি কোভ্যালেন্ট বন্ডকে ভাঙলাম, এটাকে ভাঙলাম, কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন হলো। এবং কি হচ্ছে তখন, ইলেকট্রনটা যেহেতু সাফিসিয়েন্ট অ্যামাউন্টের কাইনেটিক এনার্জি গেইন করছে ডিউ টু দ্য থার্মাল এক্সাইটেশন অ্যাট রুম টেম্পারেচার 300 কেলভিন, তার ফলে কি হবে, যেহেতু কোভ্যালেন্ট বন্ড ভেঙে যাচ্ছে, ইলেকট্রনটা লুজ হয়ে যাচ্ছে, ডিসলজ হয়ে যাচ্ছে ফ্রম দেয়ার পজিশন। বোঝা গেল কি বললাম? কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে গেলে কি হবে, ইলেকট্রনটা লুজ হয়ে যাবে বা ডিসলজ হয়ে যাবে। তার ফলে কি হবে, ইলেকট্রন খুব সহজে নিজের পজিশন ছেড়ে বেরিয়ে যেতে পারবে, বা কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন হওয়ার পরে ইলেকট্রন বেরিয়ে যেতে পারবে। এর ফলে ইলেকট্রন যখন এখান থেকে বেরিয়ে যাবে, এখানে কি হবে, একটা ভ্যাকেন্ট প্লেস তৈরি করবে। এই ভ্যাকেন্ট প্লেসটাকে বলা হয় কি, ভ্যাকেন্ট প্লেসটাকে বলা হয় হোল। যেহেতু ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তার ফলে এই জায়গাটায় চার্জের ডেফিসিয়েন্সি হচ্ছে, চার্জের অভাব হচ্ছে, চার্জ কমে যাচ্ছে। তার জন্য এই হোল, একে বলা হয়, একে পজিটিভ চার্জ হিসেবে আমরা কনসিডার করি। তোদের এটা মনে হতে পারে হোল মানে একটা ফাঁকা জায়গা বোঝাচ্ছে, তাহলে সেটা কি করে পজিটিভ চার্জ হচ্ছে? অবভিয়াসলি হোল একটা ফাঁকা জায়গা হলেও সেটাকে পজিটিভ চার্জ হিসেবে ধরছি এইভাবে, যে এখান থেকে কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন করে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তার ফলে যে ভ্যাকেন্ট প্লেসটা তৈরি হয়েছে, সেই ভ্যাকেন্ট প্লেসটা যেহেতু চার্জের ডেফিসিয়েন্সি রয়েছে, চার্জের ডেফিসিয়েন্সি থাকার জন্য এখানে একটা ভ্যাকেন্ট প্লেস তৈরি হচ্ছে। এবং আমরা জানি যেখান থেকে কোনো জায়গা থেকে আয়ন বা চার্জ বেরিয়ে গেলে, সেই জায়গাটা চার্জ যেহেতু কমে, সেটা একটা পজিটিভ চার্জ হয়। এখানেও সেম ইনসিডেন্ট ঘটলো, ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে চার্জের যে ডেফিসিয়েন্সি হচ্ছে, তার ফলে এটাকে, হোলটাকে পজিটিভ চার্জ হিসেবে ডিনোট করি। এবারে কি হবে, নিশ্চয়ই এরকম একটা কোভ্যালেন্ট বন্ড ভাঙছে না, এরকম ভাবে মাল্টিপল কোভ্যালেন্ট বন্ড ভাঙতে পারে। আমি যেহেতু উপরেরটাকে ধরেছি, ধরলাম এই ইলেকট্রনটাও এখান থেকে বেরিয়ে গেল, তার ফলে এখানেও একটা হোল তৈরি হলো। এইভাবে খেয়াল করে দেখ, যতগুলো কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন হবে, ততগুলো ইলেকট্রন এবং হোল তৈরি হবে। এবং ইলেকট্রন হোলগুলো এই স্ট্রাকচারে র্যান্ডমলি মুভ করে। এবং আমরা প্রত্যেকে এটা জানি, ইলেকট্রন যে ডিরেকশনে ফ্লো করবে, কারেন্ট তার অপোজিট ডিরেকশনে ফ্লো করবে, হোল যে ডিরেকশনে ফ্লো করবে, কারেন্ট সেম ডিরেকশনে ফ্লো করবে। তাহলে যদি এখানে ইলেকট্রন হোলের মুভমেন্ট হয়, বলতেই পারি এই সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছে। এবং যেটা একটু আগে বলছিলাম, 0 কেলভিনে ইনসুলেটর, সেমিকন্ডাক্টর বিহেভস অ্যাজ এ ইনসুলেটর। ওয়াই? কারণ 0 কেলভিনে কি হচ্ছে, কোনো কোভ্যালেন্ট বন্ডের ব্রেকডাউন হবে না।
যদি কোভালেন্ট বন্ডগুলোর ব্রেকডাউন না হয় তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারছি যে এখানে কোনো রকমের ইলেকট্রন বা হোল বা ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে না। সো যদি ইলেকট্রন বা হোল তৈরি না হয় তাহলে বলতেই পারি তার মধ্যে দিয়ে কোনো রকমের কারেন্ট ফ্লো করবে না। সো দিস সেমিকন্ডাক্টর বিহেভস এজ এ ইনসুলেটর। বোঝা গেল কি বলা হলো? কারো কোনো কোশ্চেন থাকলে বলবি। এবং এই যে প্রসেসটা, যে কোভালেন্ট বন্ড ব্রেকডাউন হলো, কোভালেন্ট বন্ড ব্রেকডাউন হওয়ার ফলে সেখান থেকে ইলেকট্রন এবং হোল তৈরি হলো, এই প্রসেসটাকে বলা হয়ে থাকে ইলেকট্রন হোল জেনারেশন। এই প্রসেসটাকে বলা হয় ইলেকট্রন হোল জেনারেশন। ঠিক আছে, ইলেকট্রন হোল জেনারেশন। এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যতগুলো কোভালেন্ট বন্ড ভাঙছে তার ফলে কি হচ্ছে, ইলেকট্রন এবং হোল তৈরি হচ্ছে। সো নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ হোল। আই থিঙ্ক এটা ক্লিয়ার যে নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ হোল। কারণ কি হচ্ছে, কোনো একটা কোভালেন্ট বন্ড ব্রেকডাউন করা মানে সেখান থেকে যেরকমভাবে ইলেকট্রন তৈরি হচ্ছে সেমভাবে হোলও আমরা পাচ্ছি। ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ তার জন্য দেখ সেটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করেছি, হোল যেহেতু পজিটিভ চার্জ তাই সেটাকে পি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এইবারে এই যে ইলেকট্রন এবং হোল কোভালেন্ট বন্ড ব্রেকডাউন করে বেরোচ্ছে, এই ইলেকট্রন এবং হোল কোভালেন্ট বন্ড ব্রেকডাউন করে বেরোনোর পরে কি হবে ব্যাপারটা, এই সাপোজ এই যে হোল বা ভ্যাকেন্ট প্লেসটা তৈরি হয়েছে, এই হোল বা ভ্যাকেন্ট প্লেসটা ফিল আপ করবে এই অন্য কোনো কোভ্যালেন্ট বন্ড থেকে ব্রেকডাউন করে বেরিয়ে আসা ইলেকট্রন। আবার বলছি, এই যে হোলগুলো ফিল আপ করবে কে, এই হোলগুলো ফিল আপ করবে অন্য কোনো কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন করে বেরিয়ে আসা কোনো একটা ইলেকট্রন। আমি যেরকম ধরছি, ধর এই হোলটা ফিল আপ করছে এই কোভ্যালেন্ট বন্ড থেকে ভেঙে বেরিয়ে আসা ইলেকট্রনটা। এই যে কোনো একটা হোল ফিল আপ হচ্ছে বাই দ্য ইলেকট্রন, যে ইলেকট্রনটা পাওয়া যাচ্ছে ডিউ টু ব্রেকডাউন অফ দ্য কোভ্যালেন্ট বন্ড। দিস প্রসেস ইজ নোন অ্যাজ ইলেকট্রন হোল রিকম্বিনেশন। এই প্রসেসটাকে বলা হচ্ছে ইলেকট্রন হোল রিকম্বিনেশন। এবং যেহেতু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ হোল হয়, তাই আমরা বলতে পারি যে ইলেকট্রন হোল জেনারেশন ইজ ইকুয়ালস টু ইলেকট্রন হোল রিকম্বিনেশন হয়। ইলেকট্রন হোল রিকম্বিনেশন হয় ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। বোঝা গেল কেন জেনারেশন ইকুয়ালস টু রিকম্বিনেশন? বিকজ নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ হোল, আমরা সেটাকে বলতে পারি নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ হোল। তাই বলা হচ্ছে যে ইলেকট্রন হোল জেনারেশন ইজ ইকুয়ালস টু ইলেকট্রন হোল রিকম্বিনেশন আমরা সেক্ষেত্রে পাই। এবং যেহেতু ইলেকট্রন এবং হোল এখানে মুভ করছে, তার ফলে কি হচ্ছে, ইলেকট্রন হোল মুভ করার ফলে এখান থেকে কারেন্ট ফ্লো করছে। তবে এই স্ট্রাকচারটা থেকে আমি আরো অনেক কিছু এক্সপ্লেন করতে পারি। কিরকম ব্যাপারটা ভেবে দেখ, যেসব কম্পাউন্ডের ক্ষেত্রে, যেসব এলিমেন্টের ক্ষেত্রে, সেটা মেটাল হোক বা ইনসুলেটর হোক বা সেমিকন্ডাক্টর হোক, সবারই মোটামুটিভাবে টার্গেটটা এটাই থাকে যে আউটার মোস্ট অরবিটে 8টা করে ইলেকট্রন আনতে হবে। 8টা করে ইলেকট্রন আনতে গেলে কি করতে হবে, কোভালেন্ট বন্ড ব্রেকডাউন করে ঠিক যে মেকানিজমটা বললাম এই মেকানিজমে ইলেকট্রন হোল জেনারেশন এবং ইলেকট্রন হোল রিকম্বিনেশন করতে হবে। তাহলে ইলেকট্রন হোল জেনারেশন বা ইলেকট্রন হোল রিকম্বিনেশন যদি করতে হয় তাহলে কি দরকার বলতো? তাহলে দরকার হচ্ছে যে এই যে অ্যাটমগুলো তারা যতটা কম লুজলি বাউন্ড থাকবে, যত বেশি লুজলি বাউন্ড থাকবে তত সহজে, তত ইজিলি এখান থেকে কোভালেন্ট বন্ড ব্রেক করে ইলেকট্রন বেরিয়ে আসতে পারবে। এবং আমরা যেহেতু এখানে সিলিকনের স্ট্রাকচার করলাম, সিলিকনের ক্ষেত্রে যে পরিমাণ এনার্জি লাগে টু ব্রেক দ্য কোভ্যালেন্ট বন্ড, সিলিকনের ক্ষেত্রে যে পরিমাণ এনার্জি লাগে টু ব্রেক দ্য কোভ্যালেন্ট বন্ড সেটা হচ্ছে 1.1 ইভি। এটা হচ্ছে সিলিকনের ক্ষেত্রে। জার্মেনিয়ামের ক্ষেত্রে যে পরিমাণ এনার্জি লেভেল লাগে টু ব্রেক দ্য কোভ্যালেন্ট বন্ড সেটা হচ্ছে 0.72 ইভি। এটা হলো জার্মেনিয়ামের ক্ষেত্রে। তার মানে এটা আমরা বুঝতে পারছি দুটোর ভ্যালুগুলো দেখে, দেখ কার ক্ষেত্রে বেশি এনার্জি লাগছে, জার্মেনিয়ামের ক্ষেত্রে সিলিকনের থেকে বেশি কম এনার্জি লাগছে টু ব্রেক দ্য কোভ্যালেন্ট বন্ড। তাহলে এটা আমরা খুব সহজে একটা কনক্লুশন আসতেই পারি যে জার্মেনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাটমগুলো সিলিকনের থেকে অনেক বেশি লুজলি বাউন্ডেড থাকছে। তাই দেখ জার্মেনিয়ামের ক্ষেত্রে অনেক কম ভোল্ট
কম ইলেকট্রোভোল্ট বা কম এনার্জি দরকার হচ্ছে। এটা বোঝা গেল? তাহলে মেটালের ক্ষেত্রে কি হবে? মেটালের ক্ষেত্রে এতটাই লুজলি বাউন্ডেড থাকে অ্যাটমগুলো যে খুব সামান্য পরিমাণ এনার্জি দিলেই কোভালেন্ট বন্ড ব্রেক করে ভ্যালেন্স ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, বা কোভালেন্ট বন্ড ব্রেকডাউন করে ইলেকট্রনগুলো বেরিয়ে আসে। তার ফলে কি হয়, মেটালের ক্ষেত্রে এই যে এনার্জিটা সেটা অনেক কম হয় বিভিন্ন মেটালের ক্ষেত্রে, এবং খুব বেশি পরিমাণটাই ইলেকট্রন বেরিয়ে আসতে পারে এবং বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করে। আর ইনসুলেটরের ক্ষেত্রে কি হয়, এই অ্যাটমগুলো ইনসুলেটর যেগুলো বললাম, গ্লাস হোক বা আদার্স যে মেটেরিয়ালগুলো হোক, সেগুলোর ক্ষেত্রে এতটাই টাইটলি বাউন্ড থাকে, এতটাই টাইটভাবে আটকে থাকে যে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে এনার্জি দিলেও কোভালেন্ট বন্ডটাকে ব্রেক করা পসিবল নয়। এবং কোভালেন্ট বন্ড যদি ব্রেক করা না যায় তাহলে সেখানে কোনো রকমের ফ্রি ইলেকট্রন পাবো না। যদি ফ্রি ইলেকট্রন না থাকে তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো রকমের কারেন্টও ফ্লো করবে না। তাহলে আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি বললাম, সিলিকনের ক্ষেত্রে দেখ কি বললাম, যে পরিমাণ এনার্জি লাগে সেটা হচ্ছে 0.72, আর সিলিকনের ক্ষেত্রে 1.1, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.72। আবার আমরা এইখানে বললাম যে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে পৌঁছানোর জন্য সেটা ডিপেন্ড করে গ্যাপের ওপরে। অ্যাকচুয়ালি দিস ইজ গ্রাফ, এটা হচ্ছে একটা গ্রাফ। তাই আমরা এই স্ট্রাকচারটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সিলিকনের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপ বা এনার্জি গ্যাপটা হতে হবে হচ্ছে 1.1 ইভি, জার্মেনিয়ামের ক্ষেত্রে এই ভ্যালুটা হতে হবে 0.72 ইভি। তার মানে গ্রাফিক্যালি যদি দেখাই তাহলে বলতে পারি যে এই যে কোভালেন্ট বন্ডটা ব্রেকডাউন করতে কত পরিমাণ এনার্জি লাগছে, দ্যাট ইজ ইকুয়ালস টু ব্যান্ড গ্যাপ, তাহলে বোঝ এক্ষেত্রে ব্যান্ড গ্যাপ প্রায় নেই। তাহলে বলতেই পারি খুব যেহেতু লুজলি বাউন্ডেড রয়েছে, খুব কম পরিমাণ এনার্জি লাগছে, মিনিমাম এনার্জি একটা দরকার হচ্ছে, তার জন্য ব্যান্ড গ্যাপ নেই বা ওভারল্যাপ করে যাচ্ছে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। কিন্তু এক্ষেত্রে ব্যান্ড গ্যাপ অনেক বেশি, তার মানে কি অনেক টাইটলি বাউন্ড রয়েছে। টাইটলি বাউন্ড থাকার ফলে কি হচ্ছে, অনেক এনার্জি দিয়েও সেক্ষেত্রে ইলেকট্রন এখান থেকে রিলিজ করছে না, তাই এর ব্যান্ড গ্যাপটাও অনেক বেশি। এই অবধি কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝে গেছিস? তাহলে স্যার এই যে এসি আর ডিসির ক্ষেত্রেও এরকম হবে? কি এসি আর ডিসি কারেন্ট যখন ফ্লো হচ্ছে তার মানে এইগুলো মানে এই হোলের থেকে ইলেকট্রন বেরিয়ে এসে মানে যাচ্ছে কন্ডাক্ট হচ্ছে এসি সেরকম? কারেন্ট হোক বা ডিসি কারেন্ট হোক, দুটো কি আলাদা কারেন্ট, না দুটোই কারেন্ট? দুটোই কারেন্ট বাট দুটোই মানে কারেন্ট। কারেন্ট কি করে ফ্লো করে? অল্টারনেট হচ্ছে, মানে এসি কারেন্ট। অল্টারনেট হচ্ছে মানেটা কি? এসি মানে অল্টারনেট হচ্ছে মানে কি? স্যার ওটা একটা সাইনিসয়েডাল ওয়েভ। তার মানে অল্টারনেট হচ্ছে, এটা কি বলতে চাইলি? যে কোশ্চেন করলি অল্টারনেট হচ্ছে মানেটা কি? মানে প্রথমে একদিকে মানে অন্যদিকে কারেন্ট ফ্লো করছে, তার কিছুক্ষণ পরেও অল্টারনেট তার মানে তাই? অপোজিট দিকে কারেন্ট তাহলে ফ্লো তোকে একটা করছে। সিম্পল ভাবে কোশ্চেন করি, মজার কোশ্চেন। তোর বাড়িতে তো ফ্যান রয়েছে, হুম। ফ্যানটাকে যদি এসিতে চালাই তার মানে কি পাখাটা একবার তোর ক্লকওয়াইজ ঘুরবে আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে? ইজ ইট পসিবল? না, বাট তাহলে তুই বললি কেন একবার এদিকে একবার এদিকে কারেন্ট ফ্লো করবে আবার ওদিকে কারেন্ট ফ্লো করবে? কি হলো বল? তোর কোশ্চেনে আমি তোকে কোশ্চেন করলাম, তুই ফেসে গেলি। হ্যাঁ সেটা ঠিক কথা। এসি মানেটা হচ্ছে পুরো আলাদা। তোদের ছোট থেকে এরকম ভাবে পড়ানো হয় যে ব্যাপারটা ওরকম নয়, ডিরেকশন চেঞ্জ হয় না রে বাবু, ওটা চেঞ্জ হচ্ছে ফেজটা। ফেজ আর ডিরেকশনের কনসেপ্ট কিন্তু আলাদা। একটা যখন সাইন ওয়েভ রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে পজিটিভ ফেজ, এটা নেগেটিভ ফেজ, তার মানে এই নয় কারেন্টের ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ও বুঝা গেল? তো কনসেপ্টটাই পুরো ভুল। এসি কনসেপ্ট ওরকম ডিরেকশন চেঞ্জ, তাহলে তো ফ্যান একবার ক্লকওয়াইজ ঘুরতো, পরক্ষণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতো, এরকম তো হয় না। হ্যাঁ। সো এসি কারেন্ট বল ডিসি কারেন্ট বল, কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য সেমিকন্ডাক্টর, তার মেকানিজম এটা। সো এসি ডিসির উপর তো এটা ডিপেন্ড করবে না। বুঝা গেছে? ও হ্যাঁ বুঝেছি। হুম। এই কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখিস, মানে নাহলে খুব যেখানে সেখানে বললে না একটু বোকা বনে যাবি। যাই হোক, তো আমরা যেটা বললাম এখানে যে কি করে কারেন্ট ফ্লো করে দেখলি ইন্ট্রিনসিকের ক্ষেত্রে, যেটা পিওর সেমিকন্ডাক্টর।
আমরা দুটো ব্যান্ড থাকে সেটাও দেখলাম, কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, কি করে ব্যান্ড তৈরি হয় সেটাও দেখলাম। এবারে যেটা আমরা পড়বো, ধর বাইরে থেকে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি না। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই না করা মানে বাইরে থেকে কোনো ব্যাটারির সঙ্গে কানেক্ট করছি না সেমিকন্ডাক্টরকে, তার মানে বাইরে থেকে কোনো রকমের পোটেনশিয়াল দিইনি। তার ফলে কি হবে, সবসময় যেটা হয়, ইলেকট্রনগুলো জেনারেলি যেটা হচ্ছে, ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়। ইলেকট্রনগুলো ছবি এঁকে যদি দেখাতে চাই, আমি আপাতত কোনো একটা সাইড মুছি, এই পার্টটা যেহেতু পড়াচ্ছে আমি এটা মুছলাম। ইলেকট্রনগুলো কি হচ্ছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের দিকে মুভ করবে। আমি যদি একটা সিম্পল ডায়াগ্রাম আঁকি, তাহলে যেটা দাঁড়াবে, এটা ধর কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি ভ্যালেন্স ইলেকট্রন কোনগুলো, এই যে আউটার মোস্ট অরবিটের ইলেকট্রনগুলো, ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি ভ্যালেন্স ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যায়, তাহলে বলতে পারি যে কন্ডাকশন ব্যান্ড ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ ইলেকট্রন। আর ভ্যালেন্স ব্যান্ড থেকে যেহেতু ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, তাহলে ভ্যালেন্স ব্যান্ডগুলো কি হবে, হোলে ফিল আপ হবে, হোল দিয়ে ফিল আপ হবে, তাই তো? সো ইলেকট্রন ইন দ্য কন্ডাকশন ব্যান্ড, ইলেকট্রন ইন দ্য কন্ডাকশন ব্যান্ড and hole in the valence band, electron in the conduction band and hole in the valence band moves random fashion, বোঝা গেল? moves randomly when we not applied an external electric field বা at room temperature। আবার বলছি, রুম টেম্পারেচারে বা আমরা বাইরে থেকে যখন কোনো এক্সটার্নাল পোটেনশিয়াল দিচ্ছি না, সেই সময় কি হয়, সেই সময় কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো এবং ভ্যালেন্স ব্যান্ডে হোলগুলো র্যান্ডমলি মুভ করতে থাকে। আমি এখানে আর অতগুলো ইলেকট্রন এবং হোল আমি ড্র করতে পারছি না, তার জন্য আমি দুখানা এঁকে ছেড়ে দিলাম। র্যান্ডমলি মুভ মানে বুঝলি, মানে ধর কোনো ইলেকট্রনের ডিরেকশন এদিকে হচ্ছে, কোনোটা ডিরেকশন এদিকে হচ্ছে, এরকম ভাবে র্যান্ডমলি মুভ করছে, ঠিক আছে? র্যান্ডমলি মুভ করছে। এই র্যান্ডম মুভ করার ফলে কি হবে, সেক্ষেত্রে আলটিমেট রেজাল্টেন্ট যে ডিরেকশনটা, সেটা তাই ইকুইভ্যালেন্ট টু জিরো। resultant direction, resultant electric field বা resultant potential that is equals to zero। তাই জন্য বাইরে থেকে যখন আমরা কোনো পোটেনশিয়াল না দিই, যখন রুম টেম্পারেচারে কোনো একটা সেমিকন্ডাক্টর রাখি, সেক্ষেত্রে তার মধ্য দিয়ে কোনো রকমের কারেন্ট ফ্লো করে না, কারণ রেজাল্টেন্ট ডিরেকশন, রেজাল্টেন্ট ভেলোসিটি জিরো। সো কোনো রকম কারেন্ট ফ্লো করবে না যখন আমি একটা সেমিকন্ডাক্টরকে একটা রুম টেম্পারেচারে রেখে দেবো। বাট হোয়েন অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড, যখন আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, তার ফলে কি হবে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলে কি হবে, আমি একটু ছবি এঁকে বলি। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড মানে কি, সাপোজ এই টার্মিনালটাকে সেমিকন্ডাক্টরের ব্যাটারির পজিটিভ পোলারিটির সঙ্গে কানেক্ট করছি, and this terminal is connected with the negative polarity of the battery। তার মানে কি, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলাম, এক্সটার্নাল পোটেনশিয়াল দিলাম, তার ফলে কি হবে, ইলেকট্রন নেগেটিভ চার্জ সেটা ব্যাটারির পজিটিভ পোলারিটি দিয়ে অ্যাট্রাক্ট হবে। এখানে আর তখন ইলেকট্রন র্যান্ডমলি মুভ করবে না, সমস্ত ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড হবে বাই দ্য পজিটিভ পোলারিটি অফ দ্য ব্যাটারি। সো কি হবে, সব ইলেকট্রনগুলো মুভ করবে টুয়ার্ডস পজিটিভ টার্মিনাল, এবং সমস্ত হোলগুলো মুভ করবে টুয়ার্ডস কোন দিকে, নেগেটিভ পোলারিটি, কারণ হোলটা হচ্ছে পজিটিভ চার্জ, সেটা ব্যাটারির নেগেটিভ পোলারিটি দিয়ে অ্যাট্রাক্ট করবে। সো হোল ইজ মুভিং টুয়ার্ডস নেগেটিভ পোলারিটি, বোঝা গেল? হোল ইজ ফ্লোয়িং টুয়ার্ডস নেগেটিভ পোলারিটি। এবং এই যে ইলেকট্রন এবং হোল মুভ করছে ডিউ টু দ্য অ্যাপ্লাইড এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, একে বলা হয়ে থাকে, তার যে করসপন্ডিং ভেলোসিটি, তাকে বলা হয়ে থাকে ড্রিফট ভেলোসিটি, তাকে বলা হয়ে থাকে ড্রিফট ভেলোসিটি। এবং কি দাঁড়াচ্ছে, ড্রিফট ভেলোসিটি actually is superimposed on the random motion of the electron and hole, and the drift of electron in conduction band and hole into the valence band. Due to the drift of electron in conduction band and hole into the valence band, a current is produced। কারেন্টটা কিভাবে পাবো, আমরা প্রত্যেকে জানি, ইলেকট্রন যে ডিরেকশনে ফ্লো করে, কারেন্ট তার অপোজিটে ফ্লো করে, তার মানে কারেন্ট ফ্লো করবে ফ্রম দ্য পজিটিভ পোলারিটি টু নেগেটিভ পোলারিটি। আর হোল যে ডিরেকশনে ফ্লো করবে, কারেন্ট সেম ডিরেকশনে ফ্লো করবে। সো a current is produced due to the external electric field, and this current is known as I drift। এই কারেন্টটাকে বলা হয়ে থাকে ড্রিফট কারেন্ট, এই কারেন্টটাকে বলা হয়ে থাকে ড্রিফট কারেন্ট। ক্লিয়ার? এই কারেন্টটাকে বলা হয় ড্রিফট কারেন্ট। স্যার একটা কোয়েশ্চেন আছে।
কোশ্চেন আছে, তার আগে বলি, সবাই কি বোর্ড ওয়ার্কটা টুকছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, টুকছি হ্যাঁ স্যার। বল, টুকিস, কারণ এরকম ভাবে তো বইতে কোথাও লেখা নেই, বা আমি নোট যেগুলো দেবো সেখানে এইভাবে করা পসিবল নয়। যাই হোক, বল অস্মিতা নাকি কোশ্চেন করছিলি, বল। হ্যাঁ স্যার, আপনি বললেন যে একটু জোরে বল বাবু। হ্যাঁ স্যার, পোটেনশিয়াল দেওয়ার আগে হোলস গুলো মুভ করবে, কিন্তু স্যার হোল গুলো মুভ করবে মানে কি, ওখানে ইলেকট্রন গুলো একটাতে ফিল হবে তারপরে ওখান থেকে চলে যাবে সেই হিসেবে না হোল গুলো মুভ সেই করবে? হিসেবে, সেই হিসেবে একদম। দেখ, তাহলে মানে একটা ফাঁকা জায়গা কি করে মুভ হতে পারে? ফাঁকা জায়গা মুভ হওয়া মানে কি বলতে, এই যে এই জায়গাটা খেয়াল করতে হবে। ধর এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে এখানে ফিল আপ হয়ে গেল, তাহলে এই ইলেকট্রনটা কি এখানে ফিল আপটা, ফাঁকা জায়গাটা তৈরি হতে হবে। তার জন্য কি হবে, ইলেকট্রন এখান থেকে বেরোবে, ইলেকট্রনটা বেরিয়ে আবার অন্য কোনো জায়গায় একটা ভ্যাকেন্ট প্লেস তৈরি হবে, সেখানে বসবে। এইভাবে ইলেকট্রন রিকম্বিনেশন করে যখন ইলেকট্রন বেরোচ্ছে তার ফলে একটা হোল তৈরি করছে। এইভাবে ইলেকট্রন এবং হোল দুটোই মুভ করছে। তাহলে স্যার ব্যালেন্স বন্ডে তো তাহলে ইলেকট্রন আমার থাকতে হবে, মানে কম হলেও আমাকে তাহলে আমি তো ইলেকট্রন বলছি না ওখানে থাক। কমপ্লিটলি, আমি তো এটা বলছি না যে সমস্তগুলো চলে গেল, আমি এটা হ্যাঁ ওই বোঝানোর জন্য জায়গাটা বলছি। আমার, হ্যাঁ ওই, না না না, হ্যাঁ সব এবার বুঝতে পেরেছি। দেখ, ওইভাবে তো হয় না যে সব ইলেকট্রন চলে গেল কন্ডাকশন ব্যান্ডে, তারপরে ব্যাটারির পোটেনশিয়াল অ্যাপ্লাই করলাম, এরকম ভাবে হয় হ্যাঁ না। ব্যালেন্স ইলেকট্রন গুলো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওরকম স্যার, ভাবে বুঝতে হয় না পেরেছি। যে সব একবারে চলে গেল তারপর কারেন্ট ফ্লো করছে, ওইভাবে হয় না। এই পুরো প্রসেসটা কি বলতো, একটা কন্টিনিউয়াস প্রসেস, একসঙ্গে চলবে সব কটা। আমাদের বোঝানোর জন্য ওইভাবে বলতে হয়, কিন্তু কখনোই তো এটা হতে পারে না যে সব ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, পুরো ভ্যালেন্স ব্যান্ড ফাঁকা, তাহলে এই প্রসেসটা হতো না। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ওই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছিল বলেই জিজ্ঞেস হ্যাঁ করলাম। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর কারো কিছু? আচ্ছা, তাহলে এই প্রসেসটাকে কি বললাম, এই প্রসেসটাকে বললাম তোকে যে ড্রিফট প্রসেস বললাম, এবং যে কারেন্টটা ফ্লো করছে তাকে বলা হয়ে থাকে ড্রিফট কারেন্ট। তো আমরা যেরকম ভাবে এটা পড়ছিলাম সেটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটা পড়লাম। তো আহ, এই ড্রিফট প্রসেস যেটা পড়লাম তার ফলে যে কারেন্ট ফ্লো করছে। আচ্ছা, এখানে আরো একটা প্রসেস হয় যেটাকে বলে ডিফিউশন। আরো একটা প্রসেস হয় যাকে বলা হয়ে থাকে ডিফিউশন। ড্রিফট ছাড়াও আরেকটা প্রসেসের জন্য কারেন্ট ফ্লো করে, হুইচ ইজ নোন অ্যাজ ডিফিউশন। কিভাবে, যদি এরকম ভাবে কখনো কোনো সেমিকন্ডাক্টর থাকে বা প্রডিউস হয়, হুইচ ইজ, বা কোনো সেমিকন্ডাক্টরের চার্জ ক্যারিয়ারটা এইভাবে ফর্ম করে, যেটা হচ্ছে নন ইউনিফর্ম কনসেন্ট্রেশন অফ দ্য চার্জ ক্যারিয়ার ইন দ্য সেমিকন্ডাক্টর যদি থাকে। নন ইউনিফর্ম কনসেন্ট্রেশন অফ দ্য চার্জ ক্যারিয়ার মানে কি বোঝাতে চেয়েছি, একটা ছবি আঁকি তার জন্য। নন ইউনিফর্ম কনসেন্ট্রেশন অফ দ্য চার্জ ক্যারিয়ার, মুছেই দিয়ে এটা রাখার সময়, নন ইউনিফর্ম কনসেন্ট্রেশন অফ দ্য চার্জ ক্যারিয়ার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি কোনোভাবে কোনো সেমিকন্ডাক্টরের এরকম তৈরি হয় যে চার্জ ক্যারিয়ারটা নন ইউনিফর্ম রয়েছে, সাপোজ আমি কনসিডার করছি এটা x=0 and this is x=a region, and electron concentration are non-uniform in the semiconductor, কি হবে, এইভাবে ধরলাম ধর যে এই যে x=0 থেকে x=0 থেকে যত x=a এর দিকে যাবে ইলেকট্রন কনসেন্ট্রেশন গুলো কমতে থাকবে। বা এখানে নন ইউনিফর্ম কনসেন্ট্রেশন মানে বলতে তোরা যা বুঝিস, মানে হচ্ছে থ্রু আউট সেমিকন্ডাক্টরে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বল চার্জের কনসেন্ট্রেশন বল সেম হয়। আমি তো এইভাবে ধরে নিলাম যে x=0 দিকে ইলেকট্রন কনসেন্ট্রেশন বেশি, এর দিকে ইলেকট্রন কনসেন্ট্রেশন কম। তাহলে মোট কথা এটা বলতে পারি, যদি ইট ইজ পসিবল, এরকম ভাবে হয়, যদি ইট ইজ পসিবল টু প্রডিউস আ নন ইউনিফর্ম কনসেন্ট্রেশন অফ চার্জ ক্যারিয়ার ইন আ সেমিকন্ডাক্টর, দেন সেক্ষেত্রে কি হবে, সবসময় সেমিকন্ডাক্টর কি হবে, যখন একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করব সেক্ষেত্রে, সরি এক্ষেত্রে পোটেনশিয়াল নয়, সবসময় সেমিকন্ডাক্টর চেষ্টা করে সেটা হচ্ছে একটা ইউনিফর্ম কনসেন্ট্রেশন তৈরি করার জন্য। তার ফলে কি হয়, ডিফিউশন চার্জ ক্যারিয়ার always tends to move from a region of higher concentration to lower concentration. সব সময় সেমিকন্ডাক্টর চেষ্টা করবে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে মুভ করার জন্য, কেন, টু ফর্ম আ ইউনিফর্ম কনসেন্ট্রেশন অফ চার্জ ক্যারিয়ার। তাহলে কি চেষ্টা করবে এক্ষেত্রে, ইলেকট্রনগুলো সবসময় কি চেষ্টা করবে, তাহলে
যেহেতু নন ইউনিফর্ম রয়েছে এক্স ইকুয়ালস টু 0 রিজিয়ান থেকে এক্স ইকুয়ালস টু এ রিজিয়ানের দিকে মুভ করার জন্য তাতে ইউনিফর্ম কনসেন্ট্রেশনটা হবে। এবং আবার যেহেতু এই প্রসেসটাকে বলা হয়ে থাকে ডিফিউশন প্রসেস, এখানে দেখ বাইরে থেকে কোনো পোটেনশিয়াল দিচ্ছি না, কিন্তু আগের প্রসেসটায় বলেছিলাম বাইরে থেকে পোটেনশিয়াল দিচ্ছি বা ব্যাটারি দিচ্ছি, তার ফলে মুভ করে ইউনিফর্ম হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো পোটেনশিয়াল দিচ্ছি না। পোটেনশিয়াল না দিয়েই দেখ কি হচ্ছে, ইলেকট্রন বা হোলগুলো কি হচ্ছে, এটা যদি হোল ধরে কনসিডার করতাম তাহলে হোলই হতো, ইউনিফর্ম কনসেন্ট্রেশন পাওয়ার জন্য একটা নির্দিষ্ট ডিরেকশনে মুভ করছে। এবং আমরা জানি যে ইলেকট্রন বল বা হোল যখন মুভ করে সেক্ষেত্রে কারেন্ট মুভ করে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন। আমি যদি এই ডায়াগ্রামটা কনসিডার করি তাহলে ইলেকট্রন যেহেতু মুভ করছে এক্স ইকুয়ালস টু 0 থেকে এ রিজিয়ানের দিকে, সো কারেন্টটাও মুভ করবে সিমিলারলি তার অপোজিট ডিরেকশনে, এবং সেই কারেন্টটাকে বলা হয়ে থাকে ডিফিউশন কারেন্ট। সেই কারেন্টটাকে বলা হয়ে থাকে ডিফিউশন কারেন্ট। এবং টোটাল কারেন্ট বলতে পারি কোনো একটা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে হয় হচ্ছে ড্রিফট কারেন্ট প্লাস ডিফিউশন কারেন্ট। ড্রিফট কারেন্ট প্লাস ডিফিউশন কারেন্ট হচ্ছে টোটাল কারেন্ট ফ্লোয়িং থ্রু আ সেমিকন্ডাক্টর। বোঝা গেছে কি বলা হলো? এবারে খেয়াল করে দেখ, আমি একটা সিম্পল তোদের বলি, এই যে এখানে as the number of hole and number of electron are constant, তাই না? যতগুলো ইলেকট্রন হোল পেয়ার যতগুলো কোভালেন্ট বন্ড ব্রেকডাউন করবে ততগুলো ইলেকট্রন হোল পেয়ার তৈরি করবে, যতগুলো কোভালেন্ট বন্ড ব্রেকডাউন করবে ততগুলো ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে। সো বলতে পারি নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ হোল। ইন্ট্রিনসিকের ক্ষেত্রে বলতে পারি নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ হোল, এটা আমরা বলতে পারি। তাই এখান থেকে একটা ল আছে যাকে বলে মাস অ্যাকশন ল। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের শর্ট কোশ্চেনের জন্য, মাস অ্যাকশন ল, যেটা বলা হয় যে আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম দ্য প্রোডাক্ট অফ ফ্রি ইলেকট্রন অ্যান্ড বা কনসেন্ট্রেশন অফ ফ্রি ইলেকট্রন বলতে পারি, বা ফ্রি ইলেকট্রন কনসেন্ট্রেশন বলতে পারি, প্রোডাক্ট অফ ফ্রি ইলেকট্রন কনসেন্ট্রেশন অ্যান্ড হোল কনসেন্ট্রেশন হুইচ ইজ পি। ঠিক আছে, প্রোডাক্ট অফ ইলেকট্রন কনসেন্ট্রেশন অ্যান্ড হোল কনসেন্ট্রেশন is equals to the constant which is defined as Ni square, where Ni is the intrinsic carrier concentration. এই যে রেজাল্ট আমরা পেলাম এটাকেই বলা হয়ে থাকে মাস অ্যাকশন ল, where Ni is a function of temperature, that means Ni depends on the temperature, যেটাকে বলছে intrinsic carrier concentration, and it is only applicable for the intrinsic semiconductor, বিকজ যখন আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে করব সেক্ষেত্রে মাস অ্যাকশন লটা কিন্তু এন আর পিটা দুটো সেম। মাস অ্যাকশন ল অ্যাপ্লাই করতে গেলে এন আর পিটাকে দুটোকে মোটামুটিভাবে ইকুয়াল করতে হবে, কারণ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন কনসেন্ট্রেশন হোল কনসেন্ট্রেশনটা সেম থাকে না, সেক্ষেত্রে মাস অ্যাকশন ল অ্যাপ্লাই করতে গেলে অন্যভাবে করতে হবে। বাট আমি যেটা বললাম যেহেতু ইলেকট্রন এবং হোল দুটো কনসেন্ট্রেশন সেম থাকে, তাই সেক্ষেত্রে মাস অ্যাকশন লটাকে বলতে পারি এনপি ইকুয়ালস টু এনআই স্কোয়ার। এটা একটা আমাদের কোশ্চেনে আসে। এবারে ভেবে দেখ, যেহেতু এখানে নাম্বার অফ ইলেকট্রন এর নাম্বার অফ হোল আর ইকুয়াল, এবং যতগুলো কোভালেন্ট বন্ড ভাঙছে ঠিক ততগুলো ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করছে, আমরা এটাও জানি যে যত বেশি সংখ্যক ইলেকট্রন বা হোল পাবো তত বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করবে। যত বেশি সংখ্যক ইলেকট্রন হোল তৈরি হবে তত বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তাহলে একটা সিম্পল জিনিস ভেবে দেখতো, যদি আমি এমন কিছু মেকানিজম করতাম যাতে এখানে আরো বেশি পরিমাণ ইলেকট্রন এবং হোল তৈরি হতো, যাতে আরো বেশি পরিমাণ ইলেকট্রন এবং হোল এখানে তৈরি হয়, তত বেশি পরিমাণ কি হবে কারেন্টও কিন্তু এখান থেকে ফ্লো করতে পারবে। তার জন্য আমরা তৈরি করলাম এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটা কি? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে যখন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে বাইরে থেকে যখন আমরা কিছু ডোপ্যান্ট মেশাবো, বাইরে থেকে যখন আমরা কিছু ইমপিউরিটি মেশাবো, এবং ডিউ টু দ্য ইমপিউরিটি ডিউ টু দ্য ডোপ্যান্ট কি হবে, সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি আরো বাড়বে। এবারে কি মেশাবো, সেই কি মেশালে কি হবে, এবং তার টাইপটা পি টাইপ এন টাইপ কেন ডিভাইড করা হয়েছে সেটা আমরা এখন দেখব। তাহলে মেন টার্গেটটা কি হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, যে বাইরে থেকে আমরা কিছু ডোপ্যান্ট মেশাবো বা ইমপিউরিটি মেশাবো, তার ফলে কি হবে এখানে ইলেকট্রন হোল
তার অ্যামাউন্টটা বাড়বে, সো কারেন্টও বেশি পরিমাণ ফ্লো করবে। তাহলে দেখি কিভাবে ইলেকট্রন এবং হোলের অ্যামাউন্টটা বাড়ে এবং কারেন্ট কি করে বেশি পরিমাণ করে ফ্লো করে, সেটা আমরা দেখা যাক এখন। সো আমি স্যার হুম, স্যার বল। হ্যাঁ স্যার, এই যে মাস অ্যাকশন ল কিংবা ওই যে ডেফিসিয়েন্সি যে কারেন্টটা ফ্লো হচ্ছে, স্যার শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিসিয়েন্সি যে কারেন্টটা ফ্লো হচ্ছে current আবার ডিফিউশনের কোথায়? জন্য, না ডিফিউশনের জন্য যে, তাহলে যদি হোল আর ইলেকট্রন যদি ইকুয়াল অ্যামাউন্টে প্রডিউস হয় তাহলে ডেফিসিয়েন্সি হচ্ছে কিসের জন্য? ডিফিসিয়েন্সি কোথায় বললাম বাবা, আমি ডিফিউশন বললাম। হ্যাঁ ডিফিউশন আর ডেফিসিয়েন্সি কথাটা আলাদা। ডেফিসিয়েন্সি মানে ঘাটতি বোঝায়। ও, তাহলে ডিফিউশন হচ্ছে তাহলে ইলেকট্রন ডিফিউশন হোলকে, বললাম যদি কখনো সেমিকন্ডাক্টরে কেরিয়ার কনসেন্ট্রেশনটা নন ইউনিফর্ম থাকে, নন ইউনিফর্ম যখন থাকে তার ফলে কি হচ্ছে, সেটা ইউনিফর্ম কনসেন্ট্রেশন হওয়ার জন্য একটা সেট থেকে আরেকটা সেটে কারেন্ট কেরিয়ারগুলো মুভ করে বা কেরিয়ারগুলো ইউনিফর্ম হয়, এবং অ্যামাউন্ট অফ ডিফিউশন বলতে পারি তার জন্য খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো করে। ওকে ওকে। এবার মাস অ্যাকশন লয়ের সঙ্গে তো ওর রিলেশন নেই, কারণ আমি মাস অ্যাকশন লয়ের প্রথমে একটা কথা বলেছি যে অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম, সেই কথাটা হয়তো অ্যাভয়েড করে গেছি। যেমন পরীক্ষার সময় বললে কেউ থার্মাল ইকুইলিব্রিয়াম লেখেও না, কথাটা সেখানে মাথায় রাখতে হবে যে আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম কথাটা বলেছি আমি। তার মানে যখন ইকুইলিব্রিয়াম হবে তখন, সেক্ষেত্রে হতে পারে ড্রিপ ডিফিউশন দুটোই হোক না কেন, বাট হোয়েন ইট ইজ ইকুইলিব্রিয়াম। বোঝা গেছে? ইকুইলিব্রিয়াম মানে বোঝা গেল, যখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন হবে, ওই জন্য বললাম আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম। এবারে কি হচ্ছে, আমি স্যার ওই পিটা একটু বলবেন? এটাই না না, ওই যে এন ইন্টু পি, ওই পিটা কি একটু বলবেন? হোল, এন হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন, পি হচ্ছে কনসেন্ট্রেশন অফ হোল। আচ্ছা স্যার। ঠিক আছে, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কি কি ডোপ্যান্ট বা ইমপিউরিটি মেশাবো সেটা আমরা করব। জেনারেলি আমরা যে ডোপ্যান্ট বা ইমপিউরিটি গুলো মেশাই সেটা হচ্ছে গ্রুপ 3 এবং গ্রুপ 5 এলিমেন্ট। সেটা হচ্ছে গ্রুপ 3 এবং গ্রুপ 5 এলিমেন্ট। গ্রুপ 3 এলিমেন্ট গুলো যদি ডোপ করি তখন সেটা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। গ্রুপ 5 এলিমেন্ট যদি ডোপ করি তখন সেটা হবে এন টাইপ এলিমেন্ট, এন টাইপ সেমিকন্ডাক্টর। গ্রুপ 3 গ্রুপ 5 মানে কি? গ্রুপ 3 গ্রুপ 5 মানে হচ্ছে আমরা যেটা পিরিয়ডিক টেবিল পড়েছিলাম ছোটবেলা কেমিস্ট্রিতে, সেইখানে গ্রুপ 3 এবং গ্রুপ 5 ছিল যেগুলো, সেইগুলো কি কি পড়বে একটুখানি বলি। গ্রুপ 3 মানে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, আর কি হতে পারে, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো হচ্ছে প্রত্যেকটা গ্রুপ 3 এলিমেন্ট। গ্রুপ 5 এলিমেন্ট মানে কি বলছে, সেটা হচ্ছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো হচ্ছে গ্রুপ 5 এলিমেন্ট। তাহলে যদি আমি কোনো সিলিকন বা জার্মেনিয়ামের সঙ্গে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি ডোপ করি তখন সেটা তৈরি হয়ে যাবে এন টাইপ সেমিকন্ডাক্টর। কোনো সেমিকন্ডাক্টরের সঙ্গে যদি আমি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এই টাইপের পি টাইপ গ্রুপ 3 এলিমেন্টগুলো ডোপ করি তখন সেটা হবে গ্রুপ 3 এলিমেন্ট। এবারে কেন এটার নাম এন টাইপ, কেন পি টাইপ, এবং গ্রুপ 3 গ্রুপ 5 এলিমেন্ট ডোপ করলে কি হবে, কিভাবে কারেন্ট ফ্লো করবে বেশি পরিমাণ, সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। প্রথমে আমরা বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি ডোপড হবে? ডোপড হবে হচ্ছে আইদার ফসফরাস অর আর্সেনিক অর অ্যান্টিমনি, এইগুলো ডোপড হতে পারে। আমি যে কোনো একটা নিয়ে কাজ করছি, ধর আর্সেনিক ডোপড হচ্ছে। ডোপিং করা মানে কি বোঝাচ্ছে? মেশানো। মেশানো মানে এরকম নয় কিন্তু এর মধ্যে ঝালমুড়ি টাইপের কিছু একটা ধরে মিশিয়ে দিলাম, ওরকম কিন্তু ব্যাপার নয়। এই ডোপিং করারও নির্দিষ্ট প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওর অনুসারে হয়। আমি এরকমও ব্যাপার নয় যত খুশি মিশিয়ে দিলাম, যা খুশি অ্যামাউন্টের মিশিয়ে দিলাম, সেরকমও নয়। অবশ্যই নির্দিষ্ট কারণ আছে যার জন্যই আমি সিলিকনের সঙ্গে বা জার্মেনিয়ামের সঙ্গে এই এলিমেন্টগুলো ডোপ করতে পারি। সেগুলো ক্রিস্টাল ম্যাচিং বা ডিফারেন্ট আরো প্রপার্টিজ রয়েছে, সেই প্রপার্টিজগুলো দেখেই তবে আমরা ডোপিং করতে পারি, যা খুশি এলিমেন্ট ডোপিং করে দেওয়া যায় না। তো ফসফরাস, আর্সেনিক বা অ্যান্টিমনি কোনো একটা ধারা আমি এখানে ডোপ করলাম। ডোপিং মানে কি? ডোপিং মানে কিন্তু এরকম নয় যে সিলিকন গুলো থাকলো তার সঙ্গে আর্সেনিকও থেকে গেল, এরকম নয়।
কোনো একটা সিলিকন সেটাকে রিপ্লেস করবে বাই আর্সেনিক, কোনো একটা সিলিকন সেটাকে রিপ্লেস করবে বাই আর্সেনিক অর অ্যান্টিমনি অর ফসফরাস হোয়াট এভার। আমি ধরে নিলাম আর্সেনিক দ্বারা ডোপ করা হচ্ছে। যদি আর্সেনিক দিয়ে ডোপ করি তার মানে কি হবে, সিলিকনকে রিপ্লেস করলো কি আর্সেনিক, এরকম তো সমস্ত সিলিকনকে রিপ্লেস করতে পারবে না, কিছু নাম্বার অফ সিলিকনকে রিপ্লেস করবে বাই দ্য আর্সেনিক। আর্সেনিক কি গ্রুপ 5 এলিমেন্ট, তার মানে কি এর আউটার মোস্ট অরবিটে 5টা ইলেকট্রন রয়েছে, তাই আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস এদেরকে বলা হয়ে থাকে বা গ্রুপ 5 এলিমেন্ট গুলোকে বলা হয়ে থাকে পেন্টাভ্যালেন্ট অ্যাটম বলা হয়। কেন বললাম পেন্টাভ্যালেন্ট অ্যাটম, কারণ হচ্ছে এর আউটার মোস্ট অরবিটে 5টা করে ইলেকট্রন রয়েছে। যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে ভেবে দেখ তো আর্সেনিকের আউটার মোস্ট অরবিটে 5টা ইলেকট্রন, সেটা এই সিলিকনের সঙ্গে কি করে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, মুশকিল ব্যাপার। সেটা সিলিকনের সঙ্গে কি করে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে। আর্সেনিকের 5টা ইলেকট্রনের মধ্যে 4টে ইলেকট্রন তার নেইবার যে সিলিকন রয়েছে তাদের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, আর একটা ইলেকট্রন ফ্রি থাকবে। বোঝা গেল? আর্সেনিকের 5টার মধ্যে 4টে ইলেকট্রন তার নেইবার যে সিলিকন তার সঙ্গে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, আর একটা কি থাকবে, ফ্রি থাকবে। এইভাবে ভেবে দেখতো যতগুলো আর্সেনিক অ্যাটম এর মধ্যে বসছে বা ডোপড হচ্ছে, প্রত্যেকটা আর্সেনিকের জন্য একটা করে ফ্রি ইলেকট্রন থাকছে, প্রত্যেকটা আর্সেনিকের জন্য একটা করে ফ্রি ইলেকট্রন থাকছে। বাট অ্যাট রুম টেম্পারেচার বা 300 কেলভিন টেম্পারেচার কি হয় বললাম, কোভ্যালেন্ট বন্ডগুলো ব্রেকডাউন হয়। সাপোজ আবার এই কোভ্যালেন্ট বন্ডটাই ব্রেকডাউন হয়েছে, তার ফলে কি হবে, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে। ইলেকট্রন যদি বেরিয়ে আসে এখানে কি হবে, একটা হোল তৈরি করবে, রাইট? ইলেকট্রন যদি বেরিয়ে আসে এখানে একটা হোল তৈরি করবে। এই হোলটা ফিল আপ করবে কে, এই হোলটা ফিল আপ করবে আইদার অন্য কোনো কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন করে আসা ইলেকট্রন, মানে এই হোল কেন, যে কোনো হোল, যে কোনো হোলগুলো ফিল আপ করবে কে, আইদার অন্য কোনো কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন করে বেরিয়ে আসে ইলেকট্রন, অর ডিউ টু ডোপিং যে ফ্রি ইলেকট্রন রয়েছে সেইটা। বোঝাতে পারলাম? হোল তৈরি হচ্ছে কি করে, ডিউ টু ব্রেকডাউন অফ দ্য কোভ্যালেন্ট বন্ড, আর ইলেকট্রন পাচ্ছি কি করে, ইলেকট্রনগুলো পাচ্ছি কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন করে হতে পারে বা আর্সেনিক ডোপিং এর ফলে। তাহলে কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন করার পরে যে হোলটা তৈরি হচ্ছে সেই হোলটা ফিল আপ করবে কে, সেই হোলটা ফিল আপ করবে আইদার অন্য কোনো কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন করে আসা কোনো ইলেকট্রন, বা এই যে ফ্রি যে ইলেকট্রনটা রয়েছে সেই ফ্রি ইলেকট্রনটা হোলটাকে ফিল আপ করতে পারে। বোঝা গেল আগের প্রসেসের সঙ্গে এটার ডিফারেন্সটা কি? তাহলে একটা জিনিস ভেবে দেখ, ফর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আমি যেটা এন টাইপ পড়াচ্ছি সেখানে নাম্বার অফ ইলেকট্রন ইজ নট ইকুয়ালস টু নাম্বার অফ হোল, নাম্বার অফ ইলেকট্রন ইজ নট ইকুয়ালস টু নাম্বার অফ হোল, কারণ ইলেকট্রন এখানে কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন করেও পাচ্ছি, আবার ডিউ টু ডোপিং অফ আর্সেনিক অর অ্যান্টিমনি সেখান থেকে ইলেকট্রন পাচ্ছি, কিন্তু হোল পাচ্ছি শুধুমাত্র কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন করে। তাই এক্ষেত্রে আরেকটা জিনিসও বলতে পারি যে ইলেকট্রন হোল জেনারেশন ইজ নট ইকুয়ালস টু ইলেকট্রন হোল রিকম্বিনেশন, সেটাও কখনো সেম হবে না, যে রেটে জেনারেশন হবে সেই রেটে রিকম্বিনেশন নাও হতে পারে। তাহলে ওভারঅল ব্যাপারটা ভেবে দেখ, কারেন্ট তো যেরকম ভাবে ফ্লো করার করবে, যে ইলেকট্রন যে ডিরেকশনে ফ্লো করছে করছে, হোল যে ডিরেকশনে করছে তার সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে, ইলেকট্রনের অপোজিট ডিরেকশনে ফ্লো করছে, এভরিথিং ওকে ফাইন। কিন্তু ব্যাপারটা ভেবে দেখ যে নাম্বার অফ ইলেকট্রন ফর এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা যেটা বললাম সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ হোল, তাই না? ইলেকট্রন তো বেশি হবে কারণ ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড ব্রেকডাউন করেও পাচ্ছি, আবার আর্সেনিক ডোপ করেও পাচ্ছি, সো নাম্বার অফ ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ হোল। যেহেতু ইলেকট্রনের অ্যামাউন্ট হোলের থেকে বেশি তাই এখানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। আবার বলছি ইলেকট্রনের অ্যামাউন্ট যেহেতু বেশি তাই মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। ক্লিয়ার? তাহলে এখানে ইলেকট্রনটা যেহেতু মেজরিটি ক্যারিয়ার, তাই ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, তাই একে বলছে এন টাইপ সেমিকন্ডাক্টর, তাই একে বলছে এন টাইপ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার হলো কি বলা হলো? হ্যাঁ স্যার। এবারে দেখ আমি একটু আগে দেখ বললাম না যে এখান থেকে ইলেকট্রন বার করে নিয়ে আসতে সিলিকনের ক্ষেত্রে কত পরিমাণ এনার্জি লাগছে, 1.1 ইভি। বাট ভেবে দেখ যে ইলেকট্রনটা অলরেডি ফ্রি রয়েছে তার জন্য কি 1.1 লাগা উচিত? অবশ্যই নয়। এটা
যেটা বাউন্ডেড রয়েছে কোভালেন্ট বন্ড ব্রেকডাউন করার জন্য 1.1 লাগবে, বাট যেটা ফ্রি রয়েছে তার জন্য কেন 1.1 ইলেকট্রোভোল্ট লাগবে? অবভিয়াসলি নয়, সেটা ইজিলি সেখান থেকে বার করে নিয়ে আসা যাবে। তাই যে পরিমাণ এনার্জি দরকার হচ্ছে এই ফ্রি ইলেকট্রনটা বার করে নিয়ে আসতে, তার অ্যামাউন্টটা কত হবে? তার অ্যামাউন্ট জার্মেনিয়ামের জন্য যদি ধরি তাহলে সেটা হবে 0.01 ইভি, সিলিকনের জন্য যদি ধরি তাহলে সেটা হবে 0.05 ইভি। বোঝা গেল? জার্মেনিয়ামের জন্য যদি ধরি 0.01 ইভি আর সিলিকনের জন্য হয় তাহলে 0.05 ইভি। তার মানে এই এনার্জিটা ব্যান্ড গ্যাপের এনার্জি বা কোভালেন্ট বন্ড ব্রেকডাউন করার জন্য যে পরিমাণ এনার্জি লাগছে তার থেকে অনেক কম হবে। বোঝা গেছে? এবারে এই যে যেহেতু এখানে একটা জিনিস মাথায় রাখবি, আরেকটা নাম আছে এই ইলেকট্রন যে পরিমাণ ডোপিং করা হচ্ছে তাকে, যেহেতু যে পরিমাণ ইম্পিউরিটি অ্যাটম মানে আর্সেনিকটা ইম্পিউরিটি অ্যাটম এখানে এক্সেস বা এক্সেস ফ্রি ইলেকট্রন ডোনেট করছে। আর্সেনিক গুলো কি করছে দেখো, এক্সেস ফ্রি ইলেকট্রন ডোনেট করছে। যতগুলো আর্সেনিক ডোপ করছে ততগুলো ফ্রি ইলেকট্রন পাচ্ছে, সো এক্সেস ইলেকট্রন ডোপ করছে। যেহেতু ইলেকট্রন এখানে এক্সেস ডোনেট করছে এবং ইলেকট্রনটা যেহেতু নেগেটিভ চার্জ, তার জন্য একে বলা হয়ে থাকে ডোনর আয়ন। একে বলা হয়ে থাকে তার জন্য ডোনর আয়ন, যেহেতু এখানে ইলেকট্রনটা ডোনেট করছে, এক্সেস ইলেকট্রন যেহেতু ডোনেট করছে তাই একে বলা হয়ে থাকে ডোনর আয়ন বলে। ডোনর আয়ন বলে। এবং এর আলাদা একটা ওই ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের মতো আলাদা একটা এনার্জি লেভেল রয়েছে যাকে বলা হয়ে থাকে ডোনার লেভেল। তাহলে আমি একটু গ্রাফটা আঁকি ফর এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গ্রাফ যদি আঁকি, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এন্ড দিস ওয়ান ইজ দ্য ভ্যালেন্স ব্যান্ড। আমি যেহেতু সিলিকনের জন্য ড্র করছি বলতে পারি এটা হচ্ছে এনার্জি গ্যাপ যার ভ্যালু হচ্ছে 1.1 ইভি। এটা কিন্তু বেসিক্যালি একটা একটা গ্রাফের সেন্সে দেয় কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড তাদের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে 1.1 ইভি। বাট আমি কি বললাম, একটা ডোনার লেভেল তৈরি হচ্ছে, সেই ডোনার লেভেলের জন্য এনার্জি লেভেল কত? সিলিকনের ক্ষেত্রে 0.05। যদি একটা গ্রাফ হিসেবে আঁকি তাহলে এই যে ফ্রি ইলেকট্রনের জন্য যে এনার্জি লেভেলটা সেটাকে কোন দিকে আঁকবো? কন্ডাকশন ব্যান্ডের দিকে না ভ্যালেন্স ব্যান্ডের দিকে? অবশ্যই কন্ডাকশন ব্যান্ডের দিকে, কারণ বলেছি কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রন গুলো থাকে, আর আর্সেনিক বা অ্যান্টিমনি ডোপ করার পরেও কি হচ্ছে, ফ্রি ইলেকট্রন গুলো থাকছে। সো এখানে আমি একটা আলাদা একটা এনার্জি লেভেল ড্র করছি, যে এনার্জি লেভেলটাকে বলা হয়ে থাকে ডোনার লেভেল। এবং এই যে গ্যাপটা, এই গ্যাপটাই হবে 0.05 ইভি। 0.05 ইভি খুব সিম্পল একটা ভাব। ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যেতে লাগে 1.1 ইভি, তার জন্য এই গ্যাপটা 1.1 ইভি। বাট এই কোভালেন্ট বন্ডটা ব্রেকডাউন করা ছাড়াও যে ইলেকট্রনটা অলরেডি ফ্রি রয়েছে তার জন্য কত এনার্জি লাগা উচিত? 0.05। তাহলে নিশ্চয়ই তার এনার্জি লেভেলটা একদম কন্ডাকশন ব্যান্ডের কাছে আসবে। তার মানে বোঝাবে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড যেতে যেরকম 1.1 ইভি লাগছে, এই ডোনার লেভেল থেকে কন্ডাকশন ব্যান্ডে এনার্জি ইলেকট্রনটা যেতে লাগছে 0.05 ইভি। আশা করি গ্রাফিক্যালি আমি ঠিকঠাক করেছি। দেখ বুঝলি কিনা? আর কোনো কোশ্চেন থাকলে কর। স্যার ডোনার লেভেলটা আরেকবার বলুন না। ডোনার লেভেল হচ্ছে যে ফ্রি হ্যাঁ ইলেকট্রন। স্যার, ডোনার লেভেলটা কিভাবে তৈরি হয়েছে ডোনার ওটা লেভেলটা, বুঝলাম না। প্রথম কথা ডোনার লেভেল তৈরি হয়েছে না, ওটা একটা গ্রাফ আমি ড্র করলাম। আবার বলছি গ্রাফের সেন্সে দেখ, ডোনার আয়ন কোনগুলো? আর্সেনিক অ্যান্টিমনি যেগুলো ডোপ করছি। ডোনার আয়ন কেন বলছি? কারণ এগুলো একটা করে ফ্রি ইলেকট্রন ডোনেট করছে, এক্সেস ইলেকট্রন ডোনেট করছে। ফ্রি ইলেকট্রন যেটা ডোনেট করছে তার ফলে আমরা একটা আলাদা এনার্জি লেভেল তার জন্য ড্র করলাম, যাকে বলছি ডোনার লেভেল। কেন ডোনার লেভেল বলছি? ভ্যালেন্স ব্যান্ডগুলো ব্রেকডাউন করতে এনার্জি লাগছে 1.1। ব্রেকডাউন হওয়ার ফলে ভ্যালেন্স ব্যান্ডগুলো কোথায় যাচ্ছে? ভ্যালেন্স ব্যান্ডগুলো যাচ্ছে কন্ডাকশন ব্যান্ডে, তাই তো? তার ফলে এই এনার্জি গ্যাপটা তার জন্য 1.1 লিখতেই পারি। কিন্তু এই ফ্রি ইলেকট্রনগুলো যেগুলো অলরেডি ফ্রি, তার জন্য তো 1.1 ইভি লাগছে না, তার জন্য লাগছে 0.05। তাহলে আমি আলাদা একটা এনার্জি লেভেল ড্র করতে পারি শুধুমাত্র ডোনার আয়নগুলোর জন্য, শুধুমাত্র ডোনার আয়নগুলোর জন্য, যে এনার্জি লেভেলটাই হচ্ছে ডোনার লেভেল। আমি ড্র করছি শুধুমাত্র ডোনার আয়নের জন্য আলাদা একটা এনার্জি লেভেল, বা ডোনার আয়নের জন্য যে ফ্রি ইলেকট্রন তার জন্য একটা আলাদা এনার্জি লেভেল ড্র করছি।
হচ্ছে ডোনার লেভেল। তাহলে এই ডোনার আয়নগুলোর জন্য যে ইলেকট্রন পাচ্ছি তার এনার্জি যদি 0.05 হয়, তাহলে কি সেটা আমি মাঝখানে আঁকবো না এইদিকে আঁকবো, কোনটা? সেটা অলরেডি ফ্রি রয়েছে। এটাকে একটা এনার্জি লেভেল যদি ভাবি, এখানে ভর্তি ফ্রি ইলেকট্রন রয়েছে এবং এখান থেকে ফ্রি ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে যেতে কত লাগবে? 0.05। আর ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে যেতে কত লাগবে? 1.1 eV। বোঝা গেছে? ডোনার আয়ন ফর্ম করছে না, হ্যাঁ স্যার। ডোনার ফর্ম করছে না, আমরা আঁকছি। সেটা হচ্ছে এই ফ্রি ইলেকট্রনটার জন্য। বুঝেছিস কি? বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার। কোশ্চেন থাকলে আরো বল, কিছু কোশ্চেন থাকলে। এটা গেল হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এবারে আমরা আসবো হচ্ছে যেটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ তো হলো, এবারে পি টাইপ সেমিকন্ডাক্টরে আসবো। পি টাইপ সেমিকন্ডাক্টরে কি ডোপড হয়? গ্রুপ 3 এলিমেন্ট গুলো ডোপড হয়। গ্রুপ 3 এলিমেন্ট মানে কি? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো যেগুলো হচ্ছে গ্রুপ 3 এলিমেন্ট। গ্রুপ 3 এলিমেন্ট মানে কি? এর আউটার মোস্ট অরবিটে কটা করে ইলেকট্রন থাকতে হবে? আউটার মোস্ট অরবিটে 3টে করে ইলেকট্রন থাকতে হবে। তাই আমরা একে বলে থাকি ট্রাইভ্যালেন্ট অ্যাটম। সো যেরকম ভাবে গ্রুপ 5 হলে পেন্টাভ্যালেন্ট বলা হয়, একে বলছে ট্রাইভ্যালেন্ট অ্যাটম। ট্রাইভ্যালেন্ট অ্যাটম মানে আউটার মোস্ট অরবিটে 3টে করে ইলেকট্রন রয়েছে। যদি আউটার মোস্ট অরবিটে 3টে ইলেকট্রন হয়, সেটা তার নেইবার যে সিলিকন তার 4টে অ্যাটমে বা 4টে ইলেকট্রনের সঙ্গে কি করে কোভালেন্ট বন্ড ফর্ম করবে? অবভিয়াসলি যে ডোপিংটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, যে ডোপিংটা হচ্ছে, ধর আমি বোরন অ্যালুমিনিয়াম ধর ডোপ করলাম। অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট অরবিটে 3টে ইলেকট্রন রয়েছে। সো এই 3টে ইলেকট্রন তার যে নেইবার 4টে সিলিকন রয়েছে তার মধ্যে 3টের সঙ্গে কোভালেন্ট বন্ড ফর্ম করতে পারবে, একটার সঙ্গে পারবে না। পারবে না তার মানে এখানে একটা ভ্যাকেন্ট প্লেস থেকে যাবে। একটার সঙ্গে কি হবে? যেহেতু কোনো এক্সেস ইলেকট্রন নেই বা কোনো ইলেকট্রন নেই কোভালেন্ট বন্ড ফর্ম করার মতো, তার ফলে সেখানে একটা ভ্যাকেন্ট প্লেস থেকে যাবে। তাহলে ভেবে দেখ, আগে গ্রুপ 5 এর এলিমেন্টগুলো ডোপ করার ফলে থাকছিল হচ্ছে এক্সট্রা ইলেকট্রন, আর এখানে গ্রুপ 3 এলিমেন্টগুলো ডোপ করার পরে কি থাকছে? এক্সট্রা হোল থেকে যাচ্ছে। সো যতগুলো অ্যালুমিনিয়াম এইভাবে আমরা ডোপ করব, ততগুলো নিশ্চয়ই এখানে হোল ক্রিয়েট করবে। সো বলতে পারি এন টাইপে এক্সেস ইলেকট্রনের মতো পি টাইপে কি থাকবে? এক্সেস হোল থাকবে। এবারে এই হোলটা ফিল আপ করবে কে? অবভিয়াসলি অন্য কোনো কোভালেন্ট বন্ড থেকে যখন ব্রেক করে ইলেকট্রন বেরিয়ে আসবে, সেই ইলেকট্রনটা এসে এই হোলটাকে ফিল আপ করবে। যেরকম প্রত্যেক ক্ষেত্রে রিকম্বিনেশন প্রসেসটা হয়, ঠিক সেম ভাবে এখানেও রিকম্বিনেশন প্রসেসটা সেম। কিন্তু ভেবে দেখ, এখানে হোল পাচ্ছি দুটো উপায়ে। আইদার কোভালেন্ট বন্ড ব্রেকডাউন করে যখন ইলেকট্রন বের হচ্ছে তার ফলে হোল ক্রিয়েট করছে, অর ডিউ টু ডোপিং অফ দ্য অ্যালুমিনিয়াম হোল ক্রিয়েট করছে। বাট ইলেকট্রন পাচ্ছি কিন্তু শুধুমাত্র একটা প্রসেসে, সেটা হচ্ছে যখন কোভালেন্ট বন্ড ব্রেকডাউন হচ্ছে তার ফলে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে কি বলতে পারি? তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে নাম্বার অফ হোল ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রন। মানে পি ইজ গ্রেটার দ্যান এন আমরা বলতে পারি না, কারণ হোল তো আমরা দুটো প্রসেসে পাচ্ছি। হোল অনেক বেশি অ্যামাউন্টের হচ্ছে দেন ইলেকট্রন। যেহেতু হোল বেশি অ্যামাউন্টের, সো হোল মেজরিটি ক্যারিয়ার, ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ার, এবং হোল যেহেতু পজিটিভ, তার জন্য একে বলছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এবং এখানেও যেহেতু এক্সেস হোল রয়েছে বা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম ডোপ করার ফলে একটা করে হোল তৈরি হচ্ছে, এখানে আমরা এটা বলতে পারি যে এই হোল কি করছে? ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করছে। এই হোল কি করছে? ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করছে। তাই আগে যেরকম গ্রুপ 5 গুলোকে বলেছিলাম ডোনর আয়ন, এক্ষেত্রে সেটা হবে অ্যাকসেপ্টার আয়ন। এক্ষেত্রে সেটা হবে ডোনর আয়ন না, এক্ষেত্রে সেটাকে আমরা বলবো অ্যাকসেপ্টার আয়ন। এটার ক্ষেত্রে সেটা বলবো অ্যাকসেপ্টার আয়ন। ঠিক আছে? অ্যাকসেপ্টার আয়ন বলবো, তাহলে তার এনার্জি লেভেলটা হবে অ্যাকসেপ্টার লেভেল। অ্যাকসেপ্টার লেভেল কিসের জন্য হবে? সেটা হোলের জন্য হবে। ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার ফলে ভ্যালেন্স ব্যান্ডে হোল তৈরি হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কিরকম হবে? এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম হবে, এটাকে বলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। হ্যাঁ, কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এবং এই গ্যাপটাকে যদি সেম আগের মতো আমরা ধরে নিই 1.1 ইভিটাই, যেহেতু সিলিকন নিয়ে কাজ করছি, জার্মেনিয়াম লিখলে এখানে লিখতে হতো 0.72। সো আবার সেম এই ভ্যালুটা কিন্তু সেম, মানে একটা একটা কোভালেন্ট বন্ড ব্রেকডাউন করে ইলেকট্রন বের করে নিয়ে আসতে এবং হোল তৈরি করতে যদি 1.1 ইভি লাগে,
যে হোলটা অলরেডি ফ্রি তার জন্য যে পরিমাণ এনার্জি লাগবে 0.05 ফর সিলিকন, 0.01 ফর জার্মেনিয়াম, এবং তার জন্য আমরা আলাদা একটা এনার্জি লেভেল ড্র করব যেটাকে বলা হয় থাকে অ্যাকসেপ্টার লেভেল। আরেকটা এনার্জি লেভেল ড্র করছি যেটাকে বলা হয় থাকে অ্যাকসেপ্টার লেভেল, এবং তার এনার্জি গ্যাপটা হচ্ছে এগেন যেহেতু সিলিকন ইউজ করছি সো 0.05 ইভি। তাহলে এটা হলো পি টাইপ আর এন টাইপ। আশা করি পি এবং এন টাইপের মধ্যে যদি ডিফারেন্স আসে সেক্ষেত্রেও তোরা আশা করি বলতে পারবি যে ডিফারেন্সটা কি হতে পারে। বল, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? আর একটুখানি আছে আজকের জন্য, বুঝবো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার এখানে কিছুজন তো পুরো সাইলেন্ট, আমি বুঝিয়েছি না বুঝিসনি সেটাও বুঝতে পারি না। কতজন আছে? 16-17 জন আছে, বাকিরা পুরো সাইলেন্ট। সাইলেন্ট ভোটারের মতো এটা হচ্ছে সাইলেন্ট স্টুডেন্ট। আগের দিন ক্লাসরুমে কিছু কোশ্চেন দিয়েছিলাম, সলভ করেছিস? হ্যাঁ স্যার। কোশ্চেন দিয়েছিলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ দিয়েছিস না পারিস না সেটাও তো কেউ বললি না। কি সলভ করেছিস বোঝা গেল তাতে। আচ্ছা, স্যার পেরেছি কিন্তু কম্প্যারিজনটা আটকে আটকে যাচ্ছিল ওই নট অ্যান্সার কম্পারিজনটা আটকে আটকে যাচ্ছে। থেমনি না নটনের ওইটা। বলতাম তো ওটা আটকাবে, ওটা আটকানোর তো কথাই। ঠিক আছে, আমি এই সেমিকন্ডাক্টর যখন পড়ানো হয়ে গেলে তো আবার কোশ্চেন দেবো, এবং একদিন আমি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব যে কতটা কি লিখতে হবে, তখন সাথে ওইগুলো কোশ্চেনগুলো বলে দেবো। আচ্ছা, আমি দেখ একটা এতগুলো এনার্জি লেভেল পড়লাম, কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, অ্যাকসেপ্টার লেভেল, ডোনার লেভেল, তাছাড়াও আরেকটা হয় ফার্মি এনার্জি লেভেল, নাম শুনেছিস? ছিল তো 11-12-এ? হ্যাঁ স্যার। আগে নাম শুনেছিস ফার্মি এনার্জি লেভেল? ছিল, এটা জানতি না হয়তো ফার্মি এনার্জি লেভেলটা কি। না 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 স্যার। আমি এনার্জি লেভেলের নামটা শুনেছিলাম। হ্যাঁ, আরেকটা এনার্জি লেভেল ড্র করতে পারি যেটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। প্রথমে আমি সেটা কোথা থেকে আসছে সেটা বলি, তারপর যেটা আমাদের কোশ্চেন আছে হোয়াট ইজ ফার্মি লেভেল সেটা বলবো। আমরা প্রত্যেকে ক্লাসিক্যাল মেকানিক্স পড়েছি ছোট থেকে, কোয়ান্টাম মেকানিক্সও পড়েছি। কোয়ান্টাম মেকানিক্স কোনগুলো? যে ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, ওগুলো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে পড়ে। এরকম তো ফিজিক্সের অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেমন তোদের ফার্স্ট সেমে হয়তো ফিজিক্স নেই, থাকলে সেখানে ক্লাসিক্যাল পড়তি, আবার থার্ড সেমে গিয়ে পড়বি হচ্ছে তোরা থার্ড সেম যখন ফিজিক্স পড়বি তখন দেখবি থার্মোডিনামিক্স পড়বি, সেটা একটা ফিজিক্সের ব্রাঞ্চ। এরকম অনেক ব্রাঞ্চ রয়েছে। ফোর্থ সেমে গিয়ে আবার অপটিক্স পড়বি, সেটা একটা ব্রাঞ্চ। ফোর্থ সেমে গিয়ে একটা পড়বি যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ফোর্থ সেমে ওটা, সরি থার্ড সেমেই আছে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হচ্ছে ফিজিক্সের একটা ব্রাঞ্চ। এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেটা বললাম যে ফিজিক্সের একটা ব্রাঞ্চ, এখানে সাধারণত কোয়ান্টাম পার্টিকেল গুলো নিয়ে আলোচনা করা হয়, যেরকম হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ফোনন, এগুলো। এই ইলেকট্রন বল বা প্রোটন বল সেগুলো কোন এনার্জি স্টেটে কতটা পরিমাণ ইলেকট্রন প্রোটন থাকতে পারে সেইগুলো নিয়ে টোটালটাই স্ট্যাটিস্টিক্যালি আলোচনা করা হয়, তাই নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমরা তিনটে ডিস্ট্রিবিউশন ফাংশন জানি। একটাকে বলে ম্যাক্সওয়েল বোজম্যান ডিস্ট্রিবিউশন ফাংশন, সেকেন্ড হচ্ছে বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফাংশন যাকে আমরা বি স্ট্যাটিস্টিক্স বলি, আরেকটা হচ্ছে এফডি স্ট্যাটিস্টিক্স বা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স। আমাদের ইলেকট্রনটা যেহেতু এখানে ফার্মিয়ন হিসেবে কাজ করবে, ফার্মিয়ন মানে আমরা এতদিন অব্দি জানতাম যে আমাদের ওয়ার্ল্ডে দুটো পার্টিকেল রয়েছে, একটাকে বলে বোসন, বোসন মানে যারা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স ফলো করে, আর ফার্মিয়ন আর একটা হচ্ছে ফার্মিয়ন যারা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ফলো করে। ইলেকট্রন হচ্ছে একটা ফার্মিয়ন পার্টিকেল। ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স বা আমরা যেটাকে বলে থাকি এফডি স্ট্যাটিস্টিক্স বা এফডি ডিস্ট্রিবিউশন ফাংশন আমি বলতে পারি। এফডি স্ট্যাটিস্টিক্সই লিখি, আমাদের যেটা লিখতে হবে এফডি স্ট্যাটিস্টিক্সের এফডি ডিস্ট্রিবিউশন ফাংশনটা লিখতে হবে। এইগুলো কি কেন ডিটেলসে তোরা
যেহেতু তোদের সেম 3-4-এ ফিজিক্সটা রয়েছে, সেহেতু সেম 3-তে তোরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়বি। আপাতত আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের শুধুমাত্র ডিস্ট্রিবিউশন ফাংশনটা দিয়ে আমি কাজ চালিয়ে দিচ্ছি, কারণ এখন ডিটেলস ফার্মিডিয়াক স্ট্যাটিস্টিক বোঝাতে গেলে আরো 2 পাতা ক্যালকুলেশন আমাকে করতে হবে, যেটা তোদের অনার্সের সিলেবাসে নেই। যখন 5-এ ফিজিক্স পড়বি তার সিলেবাসে পেয়ে যাবি। স্যার আমাদের কম্পিউটার সায়েন্স। যে ফার্মি লেভেল অ্যাকচুয়ালি ডিফাইন করছে যে কোন এনার্জি স্টেটে বা কোন এনার্জি লেভেলে ম্যাক্সিমাম ইলেকট্রন অকুপাই করছে, বা ম্যাক্সিমাম অকুপাইড এনার্জি স্টেটটা কত, ম্যাক্সিমাম অকুপাইড এনার্জি স্টেট কত, সেটাই হচ্ছে ফার্মি লেভেল, এবং দ্যাট ইজ ডিরাইভড বাই দ্য এফডি ডিস্ট্রিবিউশন ফাংশন। অ্যাকর্ডিং টু এফডি ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা বলা হয় যে ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্সপোনেনশিয়াল E মাইনাস EF বাই KBT। এখানে কোনটা কি রিপ্রেজেন্ট করছে বলে দিই। এফিটাকে বলা হয়ে থাকে একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, ইটা হচ্ছে এনার্জি বা এনার্জি, এফিটা হচ্ছে, বা আরেকভাবে বলতে পারি এফিটা হচ্ছে প্রবাবিলিটি অফ অকুপেন্সি অফ স্টেট, যদিও এত কঠিন ভাষা বুঝবি না, সো একটা ডিস্ট্রিবিউশন ফাংশন হিসেবে ধরে রাখ। ইটা হচ্ছে এনার্জি লেভেল, ইএফটাকেই বলা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল, কেবিটা হচ্ছে এখানে বোল্টজম্যান কনস্ট্যান্ট যেটা পড়েছিলি ছোট থেকে, এটা হচ্ছে টেম্পারেচার বা অ্যাবসলিউট টেম্পারেচার বলতে পারি। এই যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনে থেকে কি ডিফাইন করছে যে এনার্জি স্টেটগুলো রয়েছে তার কতগুলো ফিল আপ রয়েছে বা কতগুলো ভ্যাকেন্ট রয়েছে। মানে আমরা এইভাবে বলতে পারি এখান থেকে যে টি ইকুয়ালস টু যদি 0 কেলভিন ধরে নিতাম, এই এক্সপ্রেশনটায় যদি টি ইকুয়ালস টু 0 কেলভিন লিখতাম এবং যদি কন্ডিশন ই লেস দেন ইএফ বসাতাম বা ই গ্রেটার দেন ইএফ বসাতাম, তাহলে এফ ই বা ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালুটা কি হতো 1 এবং 0। এর মানেটা কি? এর মানে হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচারে ফার্মি এনার্জি অর ফার্মি লেভেল যেটা রিপ্রেজেন্ট করছে দ্যাট ইজ হাইয়েস্ট অকুপাইড এনার্জি লেভেল। মানে হচ্ছে প্রবাবিলিটি 1 বা প্রবাবিলিটি 0 মানে কি 100% আইদার স্টেটগুলো ফিল আপ হবে বাই দ্য ইলেকট্রন, বা 100% ভ্যাকেন্ট হবে, কোনো স্টেটগুলো ইলেকট্রন দিয়ে ফিল আপ হবে না। এটার মানে তো তাই দাঁড়ায়। প্রবাবিলিটি 1 মানে কি, প্রবাবিলিটি 1 মানে যদি আমি এইভাবে বলতাম যে অনেকগুলো স্টেট রয়েছে সেগুলো ইলেকট্রন দিয়ে ফিল আপ হবে, প্রবাবিলিটি যদি 1 হয় তার মানে কি বুঝবো সবকটা স্টেট ফিল আপ, প্রবাবিলিটি যদি 0 হয় তার মানে কি বুঝবো সবকটা স্টেট ভ্যাকেন্ট। সো বেসিক্যালি আমরা ফার্মি এনার্জি লেভেল মানে বুঝবো যে অ্যাট অ্যাবসলিউট টেম্পারেচার ফার্মি এনার্জি লেভেল রিপ্রেজেন্ট দ্য হাইয়েস্ট অকুপাইড এনার্জি লেভেল। সো আমি যদি একটা গ্রাফ প্লট করি, সেই গ্রাফ প্লটটার অ্যালং এক্স অ্যাক্সিস যদি এনার্জি দিই, অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি এই যে প্রবাবিলিটি মানে কিসের, কতগুলো এনার্জি স্টেট, বা সরি এনার্জি স্টেটে কতগুলো ইলেকট্রন আছে, কতগুলো এনার্জি স্টেট সেই কতগুলো ইলেকট্রন সেই এনার্জি স্টেটকে অকুপাই করছে বা ফিল আপ করছে সেটা। যেহেতু কি বলেছে ই যখন ইএফ এর থেকে ছোট, আমি এই ভ্যালুটাকে যদি ইএফ ধরি, ই যদি ইএফ এর থেকে ছোট, তাহলে দেখ কত রয়েছে ফাংশনটার ভ্যালু 1, আমি ধরে নিলাম এটা 1। ই যখন ইএফ এর থেকে বড় মানে এই রিজিয়নটায়, সেক্ষেত্রে প্রবাবিলিটি কত, সেক্ষেত্রে প্রবাবিলিটি হচ্ছে 0। তাহলে কি দাঁড়াচ্ছে, when e less than ef then probability is 1, when e greater than ef then probability is 0। তাহলে বলতে পারলাম যে at absolute temperature Fermi energy level is the highest occupied energy level। বাট যদি আমরা এইভাবে করতাম যে when t greater than 0 মানে t not equals to 0 কেলভিন নন জিরো টেম্পারেচারের ক্ষেত্রে করতাম, এবং যদি বলতাম যে e equals to যদি ef হয়, এই ভ্যালুটা যদি এখানে বসাই যে টি এর থেকে যখন টি যখন 0 থেকে বড় এবং ই যখন ইকুয়ালস টু ইএফ হবে, তার মানে এই টু দি পাওয়ার টার্মসটা হয়ে যাবে সেক্ষেত্রে 0, মানে 1 প্লাস ই টু দি পাওয়ার 0 ফর্ম। সো হাফ হচ্ছে প্রবাবিলিটি, হাফ হওয়া মানে কি 50% স্টেট ফিল আপ বাই দ্য ইলেকট্রন, 50% স্টেট কি হচ্ছে ভ্যাকেন্ট হচ্ছে। তাহলে ফার্মি এনার্জি লেভেলটা কি হচ্ছে, Fermi level is the energy level for which the probability of electron occupancy at 0 degree at temperature greater than 0 is half or 50%. So Fermi energy level এর অ্যাকচুয়াল মানটা হচ্ছে it is maximum occupied energy level, এবং এই 50%টা ড্র করলে কি দাঁড়াতো, this is FE, this is FE। একটু কঠিন লাগলো ব্যাপারটা, কিন্তু যখন আমি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বোঝাবো তখন দেখ কি করে বুঝবে। ধর এটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর,
এটা হচ্ছে ইন্ট্রিনসিক, এই দুটো এক্সটেন্সিভ। আমি বললাম কি ফার্মি এনার্জি লেভেলের ডেফিনেশন কি বললাম, ইট ইজ ম্যাক্সিমাম অকুপাইড এনার্জি লেভেল। যখন ফিজিক্স পড়বি তখন আর ডিটেলসে পড়বি, এটা হচ্ছে ম্যাক্সিমাম অকুপাইড এনার্জি লেভেল। ভেবে দেখ, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ হোল। যতগুলো ইলেকট্রন রয়েছে ততগুলো হোল রয়েছে, তাহলে বলতে পারি তো এক্ষেত্রে probability of occupancy of electron is 50%. 50% quantum state fill up, 50% quantum state vacant. কারণ হচ্ছে যতগুলো ইলেকট্রন তৈরি হবে ততগুলো হোল এখানে পাবো। সো পজিশন অফ দ্য ফার্মি লেভেল ইজ ইন বিটুইন কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড। তার জন্য কি হচ্ছে, ফার্মি লেভেলের পজিশনটা হচ্ছে ইন বিটুইন কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড। এটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কমপ্লিট ব্যান্ড স্ট্রাকচার। পুরো ব্যান্ড স্ট্রাকচার হচ্ছে এইটা। শুধু কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড রাখলে হয় না, সাথে সাথে ফার্মি এনার্জি লেভেলটাও ড্র করতে হয়। এবং ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে এক্ষেত্রে ফার্মি এনার্জি লেভেল হবে, যেহেতু প্রবাবিলিটি 50% এবং ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে 50% কোয়ান্টাম স্টেট ফিল আপ থাকে, 50% কোয়ান্টাম স্টেট ভ্যাকেন্ট, বা বলতে পারি এখানে যেহেতু ইলেকট্রন এবং হোল, নাম্বার অফ ইলেকট্রন এবং নাম্বার অফ হোল যেহেতু সেম। তাহলে আসি এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পজিশন অফ ফার্মি লেভেলটা কি হওয়া উচিত, যেহেতু নাম্বার অফ ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ হোল ফর এন টাইপ সেমিকন্ডাক্টর। তার মানে প্রবাবিলিটি কার বেশি, ইলেকট্রনের বেশি, তাই তো। যেহেতু নাম্বার অফ ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ হোল, সো obviously position of Fermi level is near to the position of Fermi level is near to the conduction band. এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হোলের পরিমাণ বেশি, তাই পজিশন অফ ফার্মি লেভেল ইজ নিয়ার টু দ্য ভ্যালেন্স ব্যান্ড, এটা দাঁড়ালো। অ্যাকচুয়ালি ফিজিক্যাল সিগনিফিকেন্স কি হয়, সেটা হচ্ছে কোনো একটা ইলেকট্রন যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে ফার্মি লেভেলটা ক্রস করবে সেটা কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যাবে। তার জন্য বললাম 50% অকুপেন্সি, যেটা বললাম কোনো একটা ইলেকট্রন ইএফটা কি, টোটালটা যদি ব্যান্ড উইথ হয়, ইএফ হচ্ছে তার মাঝামাঝি একটা এনার্জি। ইএফও কিন্তু এনার্জি, যেরকম এখানে আমরা করলাম 1.1 ইভি, ইএফও কিন্তু সেরকমই একটা ইলেকট্রোভোল্ট এনার্জি। তাহলে একটা ইলেকট্রন যখন ভ্যালেন্স ব্যান্ডে ক্রস করছে, সেটা ফার্মি লেভেলটা ক্রস করলেই কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যেতে পারবে। তাহলে এখানেও সেম ইনসিডেন্টটা ঘটছে, এবং আমরা প্রবাবিলিটি অনুসারে সেই ফার্মি লেভেলের পজিশনটা ড্র করলাম। আমি জানি এটাতে অনেকের অনেক প্রবলেম থাকবে, এটা খুব এমন একটা জিনিস যেটা ডিটেলসে স্ট্যাটিস্টিক্যাল না, মেকানিক্স না বলে বোঝানোটা খুব শক্ত। তাও যতটা সম্ভব ইজিলি বলার চেষ্টা করলাম। এবার কারো যা যা খুশি কোশ্চেন আছে বল। স্যার এটা হচ্ছে এই ফার্মি লেভেলটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি যেটা লাগবে হচ্ছে, অকুপাইড এনার্জি লেভেল, যেটা ভ্যালেন্স বন্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ট্রান্সফার হওয়ার জন্য ইলেকট্রন। আর এখানে হচ্ছে ই ইকুয়াল টু ই আর, মানেটা কি টি গ্রেটার দ্যান 0, ই ইকুয়াল টু ই আর মানে ইকুয়ালস টু ইএফ লিখেছি, এটা এফ না না, নিচে 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 যেটা, হ্যাঁ হ্যাঁ, ই টি গ্রেটার দ্যান 0 দিয়ে গ্রেটার দেন 0 যখন এনার্জিটা, মানে এনার্জি অফ দ্য ইলেকট্রন যেটা ফার্মি লেভেলের সঙ্গে যখন ইকুয়াল হচ্ছে, সেই সময় মানে ইকুয়ালস টু ইএফ যদি বসাই, তো টি যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই এক্সপ্রেশনটা আসবে 0। সো এক্সপোনেনশিয়াল 0 মানে হচ্ছে 1, সো হাফ। তার মানে 50% ফিল আপ, 50% ভ্যাকেন্ট, যেটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে। তার জন্য দেখ সেক্ষেত্রে ফার্মি লেভেলটা আঁকতেও দেখ 50% করে আছে, দেখ মাঝখানে, যেহেতু এর প্রবাবিলিটি বেরিয়েছে হাফ, সেটাই আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ড্র করলাম। ও কিন্তু এগুলোর ক্ষেত্রে তো ইকুয়ালস টু ইএফ নয়। আর স্যার এটা কি লাগবে ফার্মি লেভেলটা যদি হোয়াট ইজ ফার্মি লেভেল আসে, হোয়াট ইজ ফার্মি লেভেল আসবে, এবং এই যখন ব্যান্ড, এগুলোকে বলে ব্যান্ড ডায়াগ্রাম, ব্যান্ড ডায়াগ্রাম যখন আসবে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, তখন কিন্তু শুধু কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড লিখে দিলে হবে না, বা টোটাল লেভেল লিখে দিলে হবে না, সাথে ফার্মি লেভেলটা আঁকতে হবে। মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লিট ব্যান্ড স্ট্রাকচার। কি কোশ্চেন আসবে সেটা তো আমি সব দিয়েই দেবো। ওকে ওকে ঠিক আছে। স্যার এমনি এনার্জি লেভেল আর ফার্মি এনার্জি লেভেলের মধ্যে ডিফারেন্স কি? এমনি এনার্জি লেভেল মানে এখানে অনেকগুলো এনার্জি লেভেল আছে, কোন এনার্জি লেভেল বলছিস? মানে সবগুলোই ই এনার্জি লেভেল, যেটা, সবগুলোই এমনি এনার্জি লেভেল। ই তাহলে যেটা, ই যে, হুম, ই
মানে যেটা বলতে চাইছি যে ইলেকট্রনের এনার্জি। হ্যাঁ, একটা যখন এক্স ভার্সেস ওয়াই যখন গ্রাফ প্লট করিস, এরকমই একটা ধর না, এই সাইডটা হচ্ছে এনার্জি রিপ্রেজেন্ট করছে কার, ইলেকট্রনের, বা ফার্মিয়ন যে পার্টিকেল গুলো রয়েছে তার এনার্জি রিপ্রেজেন্ট করছে। ইএফ হচ্ছে একটা লিমিটিং ভ্যালু, তাই বলা হলো যে এনার্জি গুলো যখন ইএফ এর থেকে বেশি হচ্ছে তখন প্রবাবিলিটি 0, যখন ইএফ এর থেকে কম তখন প্রবাবিলিটি ম্যাক্সিমাম। দুটোই এনার্জি, ইএফটা হচ্ছে একটা রেঞ্জ। আচ্ছা বুঝলি? গ্রাফ হিসেবে দেখ, এগুলো সিম্পল গ্রাফ, সেমিকন্ডাক্টর থোড়ি না এরকম এনার্জি লেভেল রয়েছে, এগুলো আমাদের আকার গ্রাফ, তাই জন্য তো বলছি ডায়াগ্রাম। বুঝা গেল? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ঠিক আছে। বঙ্গবাসী মর্নিং কলেজ যারা আছিস, হ্যাঁ স্যার। চাইলে কলেজের ক্লাস নাও করতে পারিস। হ্যাঁ যদি আপনাকে আগের দিন ফোন আগে করেছিলাম। হ্যাঁ হ্যাঁ আপনাকে একদিন ওই আগের সপ্তাহে ফোন করেছিলাম আমি ওই জন্য। হ্যাঁ, ও নাও করতে পারিস। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের তো কোনো ব্যাপার নেই, আমি সেম জিনিসটাই ওখানে পড়াবো, হয়তো এত ডিটেলসে হয়তো পড়াবো না, কারণ ওখানে ডিটেলসে পড়ে আমার লাভও নেই, তাড়াতাড়ি পড়াতে শেষ করতে হবে, শেষ করার ব্যাপার থাকে, কম ক্লাস। তো চাইলে নেট ব্যালেন্স থাকলে পড়তে পারি, ক্লাস করতেই পারি, নাহলে দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, আমাকে একটুখানি বলতে আচ্ছা স্যার। রয়েছিস আজকে, যেহেতু সবাই রয়েছিস, আমি কোনোদিন যদি এক্সট্রা ডেট পড়াতে চাই কোন ডেটে হবে বলতো? স্যার ওই রবিবার বিকাল বেলাটা মনে হয় স্যার বলেছিলেন আপনার জন্য, সেই ডেটটা ছিল। না, সকালে বলেছিল। বিকেলে স্যার 4টের সময়। বিকেলে। বিকালে? সকালে হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, সকালেও হবে। হবে হবে স্যার। স্যার কখন স্যার? দিন আমি 10টা থেকে পড়াই, কারো কিছু প্রবলেম হবে? না না স্যার। স্যার কি আরেকবার বলে শোনার হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রবিবার যদি স্যার একটু কমেন্ট বক্সে লিখুন না, আমার একটু নেটটা একটু প্রবলেম হচ্ছে। কেউ কমেন্ট বক্সে লিখতো, আমার মোবাইলটা ট্রাইপডে আটকানো তো, এখান থেকে লিখে হ্যাঁ, টাইমটা কি কটার সময়? বললেন, ওটা একটু কেউ একটু একটু কমেন্ট বক্সে শুনতে পেলাম না। কারো প্রবলেম হবে? না না স্যার। স্যার সবাই লিখিস না, সবাই অ্যাকচুয়ালি দেখতে পেয়েছে। আচ্ছা, 10 AM তাহলে, যদি সবাই যেহেতু ফ্রি আছিস, আমি যদি কোনোদিন এক্সট্রা ডেট পড়াই আমি বলে দেবো। ওকে আচ্ছা স্যার। ওকে, চল আজকে রাখ।